ওকে, সো আমাদের এই লেকচারটা যেটা, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট অ্যানালাইসিস। তো এই লেকচারটা আমরা ভার্সিটিতে পড়তেছিলাম। সো আমরা হচ্ছে আগের দিন ২ টা টপিক পড়ছিলাম। এই লেকচারে টোটাল আমাদের ৪ ধরনের টপিক ছিল আরকি। সো এই হচ্ছে সেই আমার ৪ রকম টপিক। তো এই ৪ রকম টপিকের মধ্যে এই ফার্স্ট এর ২ টা হচ্ছে আমরা পড়ছিলাম আগের দিন। আমরা পড়ি নাই হচ্ছে কাউন্টার আর অ্যাপ্লিকেশন অফ কাউন্টারস। তো এই ২ টা পার্ট হচ্ছে আমরা আজকে পড়বো আরকি। পড়ার ট্রাই করবো এটলিস্ট যতটুকু পর্যন্ত যাওয়া যায়। সো আমরা শুরু করব হচ্ছে এই কাউন্টারের পার্ট থেকে। বাট কাউন্টারের পার্টে যাওয়ার আগে একটা জিনিস বলি, আগের দিন আমরা যখন সার্কিট ডায়াগ্রাম টু স্টেট ডায়াগ্রাম বা স্টেট ডায়াগ্রাম টু সার্কিট ডায়াগ্রাম যখন পড়ছিলাম, সো স্পেশালি স্টেট ডায়াগ্রাম টু সার্কিট ডায়াগ্রামটা, এটার সাথে আসলে আজকে আমরা যে জিনিসগুলা পড়বো সেগুলোর একদম ফুললি মিল আছে আরকি, একদম 100% মিল আছে। সো বেসিক্যালি স্টেট ডায়াগ্রাম টু সার্কিট ডায়াগ্রাম যদি কারো মনে থাকে তাহলে আসলে আজকের জিনিসটা বুঝতে খুব সহজ হবে। সো বেসিক্যালি যেটা ছিল যে আমাদের এরকম একটা স্টেট ডায়াগ্রাম দেওয়া থাকলে সেখান থেকে আমরা ফার্স্টে হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করি, স্টেট টেবিল। দেন স্টেট টেবিলের মধ্যে ফ্লিপ ফ্লপের ইনপুট লিখি, সেগুলা লিখার জন্য আবার হচ্ছে আমাদের ওই করেসপন্ডিং ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল ইউজ করতে হয়। ওই এক্সাইটেশন টেবিল ইউজ করে তারপরে হচ্ছে আমরা ফ্লিপ ফ্লপের ইনপুটের কলামগুলা ফিল আপ করি। দেন হচ্ছে আমরা সেখান থেকে কেম্যাপ বের করি, কেম্যাপ থেকে ইকুয়েশন বের করি, অ্যান্ড ইকুয়েশন থেকে ইভেনচুয়ালি সার্কিটটা ডিজাইন করি আরকি। সো আমাদের আজকের প্রসিডিউরটাও একদম সেম টু সেম। সো কাউন্টার, সো হোয়াট ইজ কাউন্টার? কাউন্টার হচ্ছে ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করা এমন একটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা হচ্ছে তোমার কোনো একটা আ কতগুলা স্টেটের মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি সার্কুলেট করতে থাকে আরকি। যেমন হচ্ছে যদি কখনো এমন হয় যে আমি চাই যে 0, 0 এর পরে 0, 1 আসবে, 0, 1 এর পরে 1, 0 আসবে। তো এই যে কন্টিনিউয়াস একটা আ সার্কুলেশন আ among the states, তো এই ধরনের কাজ করতে চাইলে এই কাউন্টারের জিনিসটা আমাকে হেল্প করবে আরকি। সো বেসিক্যালি কাইন্ড অফ কাউন্ট করতেছে, ওয়ান টাইপ অফ কাউন্টিং। সো একটা স্টেট থেকে আরেক স্টেটে যাচ্ছে আরকি এরকম। সো এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে, যেমন তুমি যদি ট্রাফিক লাইট সিস্টেম ডিজাইন করো প্রজেক্টের ক্ষেত্রে আরকি। ধরলাম যে একটা প্রজেক্ট বানাচ্ছ, সেখানে হচ্ছে ট্রাফিক লাইট সিস্টেম ডিজাইন করছো। তো ট্রাফিক লাইট সিস্টেম ডিজাইন করলে সেইখানে হচ্ছে তোমার এরকম একটা স্টেটের পরে আরেকটা স্টেটে যেতে হবে একটা নির্দিষ্ট সময় পর। তারপর আরেকটা স্টেটের, যেমন রেড লাইটের পরে হচ্ছে আ ইয়েলো লাইট আসবে, ইয়েলো লাইটের পরে হচ্ছে গ্রিন লাইট আসবে, দেন গ্রিন লাইটের পরে আবার ইয়েলো লাইট আসবে, তারপর আবার রেড লাইট আসবে। তো এই যে একটা স্টেটের পর আরেকটা স্টেট একটা নির্দিষ্ট সময় পর, পর এই ধরনের যে মেকানিজমটা, এটা কন্ট্রোল করার জন্য হচ্ছে আমার লাগবে হচ্ছে কাউন্টার। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ কাউন্টার্স আরকি। তো আমাদের এই কাউন্টার বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন ফ্লিপ ফ্লপ দিয়ে হতে পারে। যেমন কাউন্টার 2 বিট হইতে পারে, 3 বিট হইতে পারে, 4 বিট হইতে পারে। যেকোনো বিটেরই কাউন্টার হইতে পারে। সো আমরা হচ্ছে এখানে 2 বিট থেকে স্টার্ট করব। আরেকটু থিওরিটিক্যাল কথাবার্তা আমি কিছু স্কিপ করছি, একটু বলে আসি। সেটা হচ্ছে কাউন্টার ২ রকম হইতে পারে। একটা হচ্ছে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস। তো সিনক্রোনাসটা হচ্ছে আ একই ক্লক পালস সবগুলা ফ্লিপ ফ্লপে দেওয়া হয়। সো বেসিক্যালি কাউন্টার তো ডিজাইন করা হচ্ছে ফ্লিপ ফ্লপ দিয়ে। তো ওই ফ্লিপ ফ্লপ তো ক্লক পালস থাকে সেটা আমরা জানি। তো এই কাউন্টার সিনক্রোনাস কাউন্টার ডিজাইন করার সময় সবগুলা ফ্লিপ ফ্লপে ক্লক পালসটা সেম দেওয়া হয় আরকি। ঠিক আছে? একই সময়ে সবগুলার ফ্লিপ ফ্লপ কাজ করে আরকি। কনসেপ্টটা হচ্ছে এরকম। ঠিক আছে? আর অ্যাসিনক্রোনাসে হচ্ছে একেক সময়ে আ একেকটা কাজ করে, যেহেতু ক্লকের ভ্যালুর ডিফারেন্স থাকে আরকি, সেই কারণে। তো আমরা এগুলার মধ্যে শুধুমাত্র সিনক্রোনাসটাই হচ্ছে এই লেকচারে পড়বো। অ্যাসিনক্রোনাসটা আমাদের লেকচারের মধ্যে নাই। যেহেতু লেকচারটা অলরেডি অনেক এনাফ বড়। সো আমরা আসলে এখানে শুধুমাত্র সিনক্রোনাসটা কভার করতেছি আরকি। বাট কাউন্টার ইজিলি ২ রকম হইতে পারে। আমরা এই লেকচারে যা, যা পড়তেছি সবই হচ্ছে সিনক্রোনাস কাউন্টারের আন্ডারে। যেমন 2 বিট সিনক্রোনাস বাইনারি কাউন্টার, এখান থেকে হচ্ছে আমরা পড়া স্টার্ট করব। তো এটা বানাইতে বলছে হচ্ছে টি ফ্লিপ ফ্লপ দিয়ে। তো টি ফ্লিপ ফ্লপ আবার বলছে অর জেকে ফ্লিপ ফ্লপস উইথ আইডেন্টিক্যাল জেকে ইনপুটস। এটার মানে কি? এটার মানে হচ্ছে আইডেন্টিক্যাল জেকে ইনপুট মানে হচ্ছে জে আর কে এর ইনপুটটা আসলে দেখতে সেম, রাইট? তো জে আর কে এর ইনপুট যদি সেম হয় তাহলে কিন্তু ওইটা আসলে টি ফ্লিপ ফ্লপই হয়ে যায়। কারণ জে আর কে যদি আমি শর্ট করে দেই, শর্ট করে দিলে কিন্তু ওইটা আসলে টি ফ্লিপ ফ্লপ হয়ে যায়, যেটা আমরা আগের লেকচারে পড়ছি, গত চ্যাপ্টারে আরকি পড়ছি। সো জে আর কে এর ইনপুট ২ টাকে শর্ট করে দিলে সেটা কিন্তু টি ফ্লিপ ফ্লপ হয়ে যায়। সো শুধু টি ফ্লিপ ফ্লপ বলা যে কথা, জেকে ফ্লিপ ফ্লপ উইথ আইডেন্টিক্যাল জেকে ইনপুটস বলাও কিন্তু সেম কথা। সো পরীক্ষায় যেটাই আসুক না কেন, ইট মিনস দ্য সেম থিং। আচ্ছা, সো এবার হচ্ছে আমরা এটা কিভাবে বানাবো?
সো একটা 2 বিট কাউন্টার যখনই আমাকে বানাইতে বলবে, তখন এই ফার্স্টে যেহেতু আমাকে 2 বিট বলছে, 2 বিটের জন্য পসিবল 4 টা কম্বিনেশন হওয়া সম্ভব, সেই 4 টা কম্বিনেশন আমি লিখে দিব এখানে। সো 4 টা কম্বিনেশন লিখলাম 0001 1011। দেন কম্বিনেশনগুলো লিখার পর হচ্ছে এবার এখান থেকে আমি একটা টেবিল ক্রিয়েট করব। সো এটা তো আমার একটা স্টেট ডায়াগ্রাম বেসিক্যালি। তো স্টেট ডায়াগ্রাম থেকে আই এম বিল্ডিং দ্য স্টেট টেবিল। তো স্টেট টেবিলের এখানে থাকতেছে হচ্ছে প্রেজেন্ট স্টেট, দেন হচ্ছে নেক্সট স্টেট, দেন ফ্লিপ ফ্লপের ইনপুট অ্যাজ ইউজুয়াল আমরা এতদিন যেভাবে টেবিল ক্রিয়েট করে অভ্যস্ত সেটাই। সো প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, ফ্লিপ ফ্লপের ইনপুট। এখানে তো স্টেট ডায়াগ্রামে আসলে কোনো এক্সটার্নাল ইনপুট বা আউটপুট এরকম কিছু নাই, এই কারণে কিন্তু টেবিলের মধ্যেও আসতেছে না। সো যদি থাকতো তাহলে অবভিয়াসলি আসতো আর কি। তো এখানে শুধু প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট এগুলা দিলেই হচ্ছে। যেমন প্রেজেন্ট স্টেট যদি 00 হয়, 00 থেকে নেক্সট স্টেটে যাচ্ছে হচ্ছে 01, তারপর 01 থেকে যাচ্ছে 10, 10 তে যাচ্ছে 11, 11 থেকে যাচ্ছে 00। সো কাউন্টার আমরা আজকে যেগুলা পড়বো ম্যাক্সিমাম কাউন্টারের ক্ষেত্রেই তুমি দেখবা যে এরকম সিকোয়েন্সিয়ালি ভ্যালুগুলা একটার থেকে আরেকটাতে জাম্প করতেছে আর কি, ঠিক আছে? বাট হ্যাঁ, এটা কি সবসময় সিকোয়েন্সিয়ালি জাম্প করবে? আনসার হচ্ছে না, সবসময় সিকোয়েন্সিয়ালি জাম্প করবে না, বাট মোস্ট অফ দ্য কেসেস আমাদের এক্সাম্পলগুলোতে সবগুলো এরকম সিকোয়েন্সিয়ালি নাম্বারগুলা দেখানো হয়েছে আর কি, এটাই। আচ্ছা, সো 00 থেকে 01, সো প্রেজেন্ট স্টেট যখন 00 তখন নেক্সট স্টেট হয় হচ্ছে 01। সো প্রেজেন্ট স্টেট যখন 01 তখন নেক্সট স্টেট হয় হচ্ছে 10, 01 থেকে 10। দেন প্রেজেন্ট স্টেট যখন 10 তখন নেক্সট স্টেট হয় হচ্ছে 11, যে 11। দেন প্রেজেন্ট স্টেট যখন 11 নেক্সট স্টেট হয় 00, যে 11 থেকে 00। সো প্রেজেন্ট স্টেটগুলো আমরা দেখাচ্ছি A1 আর A0 দিয়ে। যেহেতু প্রেজেন্ট স্টেট A1 আর A0 দিয়ে দেওয়া, সো নেক্সট স্টেট হচ্ছে A1 প্লাস আর A0 প্লাস। তো প্রেজেন্ট স্টেট যে দুইটা হবে সেটা বুঝছি কিভাবে? সেটা বুঝছি কারণ হচ্ছে এখানে 2 বিট কাউন্টার ডিজাইন করতে বলছে। যত বিট ডিজাইন করতে বলবে প্রেজেন্ট স্টেটে ভেরিয়েবলের সংখ্যা হবে ততগুলা। এখানে 2 বিট ছিল এইজন্য এখানে 2 বিট ভেরিয়েবল আসছে। সো নেক্সট স্টেট হচ্ছে A1 প্লাস A0 প্লাস লিখলাম। দেন ফ্লিপ ফ্লপের ইনপুট। সো ফ্লিপ ফ্লপের ইনপুটটা কিভাবে লিখবো? ফ্লিপ ফ্লপের ইনপুট লিখবো হচ্ছে আমরা যে ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করতেছি সেটার এক্সাইটেশন টেবিল দেখে দেখে। সো এক্সাইটেশন টেবিল দেখে দেখে কিভাবে লিখতেছি তাহলে? সো যেমন হচ্ছে এই ফার্স্টের রোতে কেন হচ্ছে আমার এখানে 01 কেন বসলো? তো ফ্লিপ ফ্লপের ইনপুট যখন আমরা বলতেছি, আমরা তো টি ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি। তো টি ফ্লিপ ফ্লপে একটা করে ইনপুট থাকে সেটা আমরা জানি। তো আমার এখানে যে দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে সেটাই বা কিভাবে বুঝবো? সেটা কয়েকভাবে বোঝা যাইতে পারে। একটা হচ্ছে তোমার এখানে যেহেতু চারটা স্টেট থাকলে আমার দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে, সেটা আমরা আগেই জানি, আগের দিনেও শিখছি এই ধরনের প্রবলেমগুলো সলভ করার সময়। আবার একটা হচ্ছে প্রশ্নে যদি এখানে তোমার 2 বিট বলা থাকে ওইটা দেখেই তুমি বুঝবা যে এখানে তোমার ইভেনচুয়ালি 2টা ফ্লিপ ফ্লপ লাগবে, এই আর কি। সো তুমি যেভাবেই হিসাব করো না কেন তোমার 2টা ফ্লিপ ফ্লপ লাগতেছে। সো 2টা ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে 2টা টি ফ্লিপ ফ্লপের ইনপুট, একটাকে আমি TA1 হিসেবে চিহ্নিত করতেছি আর একটাকে TA0, অর্থাৎ স্টেটের সাথে নামকরণগুলোকে ঠিক রেখে আর কি। একটা TA1 আর একটা হচ্ছে TA0। সো এখন এই কলামটা ফিল আপ করছি কিভাবে? ফিল আপ করছি হচ্ছে আমার এই প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট দেখে দেখে। যেমন TA1 যখন আমি ফিল আপ করছি, এই TA1 যখন ফিল আপ করতেছি তখন আমি প্রেজেন্ট স্টেটের A1 এবং নেক্সট স্টেটের A1 প্লাস, অর্থাৎ A1 রিলেটেড সবকিছু দেখতেছি। সো A1 এবং A1 প্লাস। সো এখানে আছে হচ্ছে 00। সো এইবার আমি ট্রুথ টেবিল এক্সাইটেশন টেবিলে আসবো। এসে দেখবো যে প্রেজেন্ট স্টেটে 0 এবং নেক্সট স্টেটে যদি 0 থাকে তাহলে ফ্লিপ ফ্লপের ইনপুটে কত বসে? 0। সো এই কারণে এখানে বসছে হচ্ছে 0। তারপরের রোতে 1 কেন বসছে? সো এখানে প্রেজেন্ট স্টেটে 0, নেক্সট স্টেটে 1। সো প্রেজেন্ট স্টেটে 0 এবং নেক্সট স্টেটে যদি 1 থাকে তাহলে ফ্লিপ ফ্লপের ইনপুটে বসে হচ্ছে 1, এই যে ফ্লিপ ফ্লপের ইনপুটে 1। তারপরে আবার প্রেজেন্ট স্টেটে 1, নেক্সট স্টেটে 1। সো প্রেজেন্ট স্টেটে 1, নেক্সট স্টেটে 1 হইলে ফ্লিপ ফ্লপের ইনপুটে 0, সো এখানে 0 বসছে। আর প্রেজেন্ট স্টেটে 1, নেক্সট স্টেটে 0 যদি থাকে, ঠিক আছে? এই যে প্রেজেন্ট স্টেটে 1, নেক্সট স্টেটে 0। সো প্রেজেন্ট স্টেটে 1, নেক্সট স্টেটে 0 থাকলে ফ্লিপ ফ্লপের ইনপুটে 1 বসে। সো এই যে ফ্লিপ ফ্লপের ইনপুটে হচ্ছে 1 বসছে। সিমিলারলি TA0 ফিল আপ করার সময় আমরা এখান থেকে A0 আর A0 প্লাস নিয়ে চিন্তা করব। সো ফার্স্টের রোতে প্রেজেন্ট স্টেটে 0, নেক্সট স্টেটে 1। সো প্রেজেন্ট স্টেটে 0, নেক্সট স্টেটে 1 হলে ফ্লিপ ফ্লপের ইনপুটে বসে 1, এই কারণে এখানে 1 বসছে। এরকম প্রত্যেকটা রো বাই রোই ভ্যালু চেক করে করে এক্সাইটেশন টেবিল দেখে এই কলামটা ফিল আপ করা হয়েছে। সো তাহলে আগের মতোই কিন্তু সবকিছু। সো এভাবে আমরা কাউন্টারের প্রাইমারি অংশটা ডিজাইন করলাম আর কি। এটা কিন্তু ইভেনচুয়ালি আমার একটা সার্কিট ডায়াগ্রাম হবে, আমরা সেইখানে যাচ্ছি স্টেপ বাই স্টেপ আর কি। সো এই পর্যন্ত যা যা বলছি সবাই কি বুঝতে পারছি?
জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো একটু রেসপন্স করবা মাঝে মধ্যে, কারণ রেসপন্স না করলে আসলে তো বোঝা যাবে না, কারণ আমি যেহেতু আসলে এই স্ক্রিনটাতে থাকি না, মানে গুগল মিটের স্ক্রিনটাতে থাকি না আসলে, সো যেহেতু স্ক্রিন শেয়ার করে রাখছি, তো ওই পাওয়ার পয়েন্টের স্লাইডের ওইখানে থাকলে আসলে বোঝা যায় না যে আদৌ কানেকশন আছে নাকি নাই, সো হচ্ছে একটু রেসপন্ড করবো আর কি। আচ্ছা, তো আমরা এই টেবিলটা ডিজাইন করার পর এবার হচ্ছে আমরা এখান থেকে কে ম্যাপ ডিজাইন করব। তো কিসের কে ম্যাপ ডিজাইন করব? এই ফ্লিপ ফ্লপের ইনপুটের ঘরগুলার কে ম্যাপ ডিজাইন করব, অর্থাৎ TA1 আর TA0 এই দুইটার কে ম্যাপ ডিজাইন করব। সো এই দুইটার কে ম্যাপ ডিজাইন করার জন্য এখানে কে ম্যাপের ইনপুট কোনগুলো হবে? কে ম্যাপের ইনপুট হবে হচ্ছে প্রেজেন্ট স্টেট গুলা। সো প্রেজেন্ট স্টেট আছে হচ্ছে A1 আর A0। সো 2 বিট ইনপুট, 4টা ঘরের কে ম্যাপ। সো যেভাবে আমরা কেএমএফ ডিজাইন করি আর কি, ওইভাবে ডিজাইন করছি। করে তারপর TA1 এর ভ্যালুটা হচ্ছে TA1 এর কেএমএফটা হচ্ছে দেখি কোথায় কোথায় 1 বসাইছে। সো আমরা হচ্ছে ফার্স্টের TA1 এর কলামটা চেক করলে দেখব এখানে 1 আছে। এই 1টা কিসের জন্য আসছে? যখন A1 আর A0 তে 0 1। সো আমি এইখানে আসি, এই টেবিলটা এসে আমি এখানে হিসাব করলে দেখব যে এটা হচ্ছে আসলে 0 আর এটা হচ্ছে 1, তাহলে 0 1 মানে হচ্ছে এই ঘরটা হবে। সো এই যে রাইট টপ কর্নারের যে ঘরটা আর কি, সো এইখানে হচ্ছে তাহলে 1 বসার কথা। সো এই যে 1 বসছে। দেন তারপরে সেকেন্ড ওয়ানটা আসছে হচ্ছে যখন A1 আর A0 তে 1 1। সো 1 1 এর ঘর হচ্ছে এই রাইট বটম কর্নারেরটা। সো এখানে 1 বসছে। তারপরে অ্যাজ ইউজুয়াল গ্রুপ ক্রিয়েট করছি, গ্রুপ ক্রিয়েট করে ইকুয়েশন জেনারেট করছি। সেম গোস ফর TA0। TA0 তো এরকম যেসব জায়গায় 1 বসার কথা 1 বসাইছি, বসে হচ্ছে গ্রুপ ক্রিয়েট করে ইকুয়েশন জেনারেট করছি। সো ইকুয়েশন জেনারেট করে ফেললে তারপর আসলে সার্কিটটা আগে এত ডিফিকাল্ট কিছু না, আমরা আগের দিন যেরকম সার্কিট আঁকা শিখছি ওই একই পদ্ধতিতেই আসলে আঁকা যাবে। TA1 ইকুয়ালস টু A0 আসছে, আর TA0 ইকুয়ালস টু হচ্ছে 1 আসছে। সো এখানে আমার দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে, সেটা তো আমরা আগেই হিসাব করছি। সো দুইটা ফ্লিপ ফ্লপ দিলাম, দুইটা ফ্লিপ ফ্লপ দিয়ে এক জায়গায় হচ্ছে এই যে প্রথমটায় হচ্ছে টি মানে এটা হচ্ছে A0 হিসেবে চিহ্নিত করতেছি, পরেরটা A1। সো তাহলে এই ফার্স্টের অংশটা হচ্ছে আসলে TA0, আর পরের ফ্লিপ ফ্লপের অংশটা হচ্ছে TA1, ইনপুটটা যেটা আর কি। তো TA0 ইকুয়ালস টু হচ্ছে 1। তো TA0 ইকুয়ালস টু 1 হইলে যে এখানে ডাইরেক্টলি তার দিয়ে এখানে 1 দেখাইছে, কিন্তু তুমি ডাইরেক্টলি ওইভাবে 1 লিখতে পারো অথবা প্লাস 5 ভোল্টও কানেক্ট করতে পারো, কোনো সমস্যা নাই। টি সরি, TA1 ইকুয়ালস টু হচ্ছে A0, একটু ভুল বলছি। সো TA1 হচ্ছে এই জায়গাটা। সো TA1 ইকুয়ালস টু হচ্ছে A0, এই যে A0 হচ্ছে এখানে ডাইরেক্টলি কানেক্ট করছি। আর TA0 ইকুয়ালস টু হচ্ছে 1। তো এটা হচ্ছে TA0, যে এখানে 1 কানেক্ট করছে। তো যেটা বললাম এখানে ডাইরেক্টলি 1 না লিখে তুমি প্লাস 5 ভোল্টও কানেক্ট করতে পারো, কোনো সমস্যা নাই। ক্লক পালস দেখাইতে হবে, কারণ ক্লক পালস না দেখাইলে হচ্ছে এগুলা যে আসলে ফ্লিপ ফ্লপ সেটা বোঝা যাবে না। এবং খেয়াল করলে দেখবা এখানে একই ক্লক থেকে দুইটা ফ্লিপ ফ্লপের ক্লক পালসটা কানেক্ট করা, ঠিক আছে? এটাই বলছিলাম শুরুতে যে সিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে হচ্ছে সবগুলো ফ্লিপ ফ্লপে ক্লকের সেম ভ্যালুটা দেওয়া হয় আর কি। যদি অ্যাসিনক্রোনাস হইতো তাহলে এক একটা ফ্লিপ ফ্লপে এক এক রকমের ক্লক দেওয়া হইতো, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট ক্লক হইতো আর কি, ঠিক আছে? এখানে যেহেতু সিনক্রোনাস, তো সবগুলো ফ্লিপ ফ্লপে এক জায়গা থেকেই হচ্ছে ক্লকটা কানেক্টেড হয়েছে আর কি, এটা। আচ্ছা, সো এটার ডায়াগ্রামটা কি বুঝতে পারছি সবাই কিভাবে আঁকছে? ইয়েস স্যার। ওকে, সো এটা ওরা এভাবে পাশাপাশি আঁকছে, তুমি চাইলে উপর নিচেও আঁকতে পারতা। দ্যাট মিনস উপরে একটা ফ্লিপ ফ্লপ, নিচে আর একটা ফ্লিপ ফ্লপ, ওইভাবে আসলে আঁকা যায়, তো ডিফিকাল্ট কিছু না। আচ্ছা, একটা জিনিস আমি তো স্লাইডটা আসলে এখন শেয়ার করে পড়াচ্ছি না, শেয়ার করে বলতে মানে স্লাইড শো দিয়ে পড়াচ্ছি না, তো রাইট নাও আমি হচ্ছে স্লাইড শো দিলাম আর কি। তো আমি যে এখানে স্ক্রিনের মধ্যে যে ড্র করতেছি রেড কালার দিয়ে, সেগুলো কি তোমাদের সামনে আসতেছে? না স্যার। আচ্ছা, হ্যাঁ সেই জন্যই। আচ্ছা, ঠিক আছে, সো তাহলে এইভাবেই থাকুক। আচ্ছা, সো নেক্সট তাহলে আমাদের এখন এটা ছিল হচ্ছে 2 বিট। তো যদি 2 বিটের জায়গায় যদি এখানে 3 বিট বলতো, তো 3 বিট দিলে এখানে এই যে স্টেট ডায়াগ্রামটায় কয়টা স্টেট আসতো? স্যার 8টা স্টেট আছে। 8টা স্টেট আসতো, এবং 3 বিট করে লিখতে হইতো সেটা। সো সেটার থেকে তাহলে তুমি একটা টেবিল ডিজাইন করতে পারতা। এই হচ্ছে সেই 3 বিট। সো এটার থেকে একটা টেবিল ডিজাইন করা যাইতো, সো আগের মতোই।
000 থেকে 00101 থেকে 010 এইভাবে হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করতে পারতাম। এগেইন এখানে যেহেতু 3 বিট বলছে তাহলে আমি এখান থেকে বুঝবো যে আমার প্রেজেন্ট স্টেটে ভেরিয়েবলের সংখ্যা হবে হচ্ছে 3টা এবং নেক্সট স্টেটও হবে 3টা আর ফ্লিপ ফ্লপও লাগবে হচ্ছে 3টা আর এখানে টোটাল নাম্বার অফ কম্বিনেশনস হবে হচ্ছে টোটাল 8টা যেটা তোমরা বললা আর কি, ঠিক আছে? সো হচ্ছে এসব জিনিসপত্র দিলাম। দেন ফ্লিপ ফ্লপের ইনপুট, তো ফ্লিপ ফ্লপের ইনপুট লেখার জন্য যখন আমি TA2 লিখবো, TA2 লেখার জন্য হচ্ছে আমার এখান থেকে A2 আর A2 প্লাস এই দুইটা নিয়ে চিন্তা করব। দেন TA1 লেখার জন্য A1 আর A1 প্লাস নিয়ে চিন্তা করব। TA0 লেখার জন্য A0 আর A0 প্লাস নিয়ে চিন্তা করব। তারপরে এক্সাইটেশন টেবিল দেখে দেখে হচ্ছে এই তিনটা কলাম ফিল আপ করব। দেন এগুলার কেএমএফ ডিজাইন করব আগের মতোই, TA2 এর জন্য একটা, TA1 এর জন্য একটা এবং TA0 এর জন্য একটা। আর কেএমএফ গুলার ইনপুটে কি থাকবে? প্রেজেন্ট স্টেট গুলা। সো প্রেজেন্ট স্টেট হচ্ছে A2 A1 A0, সো তিনটা ভেরিয়েবল 8টা ঘরের কেএমএফ। সো যেভাবে কেএমএফ আমরা একে অভ্যস্ত ওইভাবে কেএমএফ আঁকবো। সো লেফটে A2 রাখবো, রাইটে A1 আর A0 রাখবো। সো এইভাবে করে হচ্ছে আমরা কেএমএফ তিনটা ডিজাইন করবো এবং কেএমএফ থেকে ইকুয়েশন বের করবো তিনটা। সো তিনটে ইকুয়েশন বের হয়ে গেলে দেন এখান থেকে আগের মতোই সেম টু সেম পদ্ধতিতে সার্কিট ডিজাইন করবো। এখানে আবার ওরা হচ্ছে হরাইজন্টালি আঁকছে আর কি ফ্লিপ ফ্লপ গুলা। সো এগেইন ফ্লিপ ফ্লপ আসলে তুমি যেভাবে ইচ্ছে সেভাবে আঁকো, ডাজেন্ট ম্যাটার অ্যাজ লং এজ তুমি কানেকশন গুলা ঠিকঠাক দিচ্ছ আর কি, এটাই। সো এইখানেও ওই তিনটা ফ্লিপ ফ্লপ লাগবে আমার, এটা তো আগেই বলছি। সো তিনটা ফ্লিপ ফ্লপ এঁকে তারপরে ইকুয়েশন ধরে ধরে সার্কিটটা ডিজাইন করতে হবে আর কি। এই ধরনের প্রশ্নগুলাই সবগুলাতেই কিন্তু আসলে আমার ইভেনচুয়ালি গিয়ে সার্কিট ডিজাইন করতে হবে, এটাই হচ্ছে আমার কাজ। তো যদি এখানে 3 বিট না থেকে যদি এখানে 4 বিট বলতো তাহলে চেঞ্জ কি আসতো এটার মধ্যে? প্রশ্নটায় 3 বিট না বলে যদি 4 বিট বলতো তাহলে এখানে চেঞ্জ কি আসতো? এনিওয়ান? স্যার আমাদের স্টেট সংখ্যা বাইরে যেত স্যার, আর ফ্লিপ ফ্লপ 4টা লাগতো এন্ড কেএমএফও 4টা লাগতো। রাইট। সো আমাদের স্টেটের সংখ্যা বাড়তো, তো এখানে হচ্ছে কম্বিনেশন হইতো হচ্ছে টোটাল 4 বিটের জন্য 16টা কম্বিনেশন ফার্স্ট অফ অল। দেন এখানে প্রেজেন্ট স্টেট 4টা হইতো, নেক্সট স্টেট 4টা হইতো, ফ্লিপ ফ্লপের ইনপুট 4টা হইতো। তো 4টা ফ্লিপ ফ্লপ ইনপুটের জন্য 4টা কেএমএফ আসতো। 4টা কেএমএফ থেকে 4টা ইকুয়েশন এবং 4টা ইকুয়েশন থেকে ইভেন্চুয়ালি একটা সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করতে হয়। সো দ্য অনলি ডিফারেন্স ইজ যে আসলে জিনিসটা একটু বড় হইতো আর কি, এটাই। সো আমাদের 2 বিটের চেয়ে যেমন 3 বিটটা বড়, তেমনি 3 বিটের চেয়ে হচ্ছে 4 বিটটা বড় হবে। তো 4 বিটের ওই যে কেএমএফটা ড্র করার পরে কেএমএফ থেকে কোন ইকুয়েশনগুলো আসবে সেই ইকুয়েশনগুলো এখানে দেওয়া আছে, কিন্তু পুরো প্রশ্নটা এখানে সলভ করে দেওয়া নাই, কারণ আসলে এর আগের অংশটা এখন তোমার এমনিতেই সলভ করতে পারা উচিত, যেহেতু এখানে 2 বিট পড়ানো হয়েছে, 3 বিট পড়ানো হয়েছে। সো আসলে ওই সেম পদ্ধতিতে তো তুমি 4 বিটটা করবা। সো এরকম টেবিল বানানোর পরে এখান থেকে যে কেএমএফ জেনারেট হবে সেই 4টা কেএমএফ এর জন্য এই ইকুয়েশন আসার কথা আর কি, হিসাব অনুযায়ী তুমি যদি করো। সো এই ইকুয়েশন ধরে তারপরে এই যে ডায়াগ্রামটা ডিজাইন করা হয়েছে, এটাই হচ্ছে কাজ, আর কিছু না। সো এই হচ্ছে তাহলে আমার গেল 2 বিট, 3 বিট এবং 4 বিট কাউন্টার। স্যার পরীক্ষায় কত পর্যন্ত কাউন্টার, কত বিট পর্যন্ত তাহলে স্যার আসতে পারে? সো এখন পর্যন্ত আমরা আসলে 4 বিটের বেশি কখনো আসতে দেখি নাই। সো 4 বিট পর্যন্ত পড়াটাই হচ্ছে এনাফ আর কি। সো 2 বিট, 3 বিট, 4 বিট এটুকু পর্যন্ত পড়াই এনাফ। বাট এখানে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরো সাপোজ এই যে এই প্রশ্নটাই খেয়াল ধরো 3 বিটেরটাই। সো এখানে হচ্ছে আমার 3 বিট হচ্ছে কাউন্টার ডিজাইন করতে বলছিল এবং হচ্ছে জাস্ট এ মোমেন্ট। ওকে। সো এখানে হচ্ছে 3 বিট কাউন্টার ডিজাইন করতে বলছিল এবং টি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে বলছিল। এখন কথা হচ্ছে এটা টি ফ্লিপ ফ্লপ দিয়ে না বলে তোমাকে অন্য কিছু দিয়েও বলতে পারে। যেমন এটা টি ফ্লিপ ফ্লপ দিয়ে না বলে যদি জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে বলতো তাহলে এই টেবিলের মধ্যে চেঞ্জটা কোথায় আসতো? যদি এটা জেকে ফ্লিপ ফ্লপ বলতো তাহলে এই পুরা স্টেট টেবিলটায় চেঞ্জটা কোথায় আসতো? স্যার ফ্লিপ ফ্লপ ইনপুটে তখন 6টা থাকতো। 6টা থাকতো। কেন 6টা থাকতো? কারণ আমার হচ্ছে 3টা ফ্লিপ ফ্লপ লাগতেছে এবং 3টা ফ্লিপ ফ্লপ যদি জেকে হয়, জেকে ফ্লিপ ফ্লপে 2টা করে ইনপুট থাকে। সো 3টা ফ্লিপ ফ্লপে আমার হচ্ছে টোটাল 6টা ইনপুট। সো তাহলে আমার তখন 6টা ইনপুট আসতো। JA2 KA2, JA1 KA1 এবং JA0 KA0। দেন জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল দেখে দেখে হচ্ছে এখানে ওই ভ্যালুগুলা ফিল আপ করতাম। সো এইটুকুই হচ্ছে ডিফারেন্স আর কি, ঠিক আছে? সো তোমরা যখন এই ফ্লিপ ফ্লপের কোশ্চেনগুলো পড়বা, তোমার এখানে শুধু টি ফ্লিপ ফ্লপ দিয়ে আছে, পরীক্ষায় কিন্তু শুধুমাত্র টি ফ্লিপ ফ্লপ দিয়ে আসবে না জিনিসগুলো, ডিফারেন্ট ফ্লিপ ফ্লপ দিয়েও আসতে পারে। সো তোমার হচ্ছে অন্য ফ্লিপ ফ্লপ গুলাতেও প্র্যাকটিস করা উচিত, যেটা আমি আগের দিনও বলছি যে আমরা এই লেকচারের যত প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন আসলে সব ফ্লিপ ফ্লপ দিয়ে সলভ করে দেওয়া এখানে সম্ভব না, কারণ স্লাইডটা অনেক বড় হয়ে যাবে আর এটা আসলে রিডান্ডেন্ট কাইন্ড অফ, ঠিক আছে? সো এখানে আমরা হয়তো 2-3টা সলিউশন দিয়ে
রাখছি, মানে হইতে পারে দুই ধরনের ফ্লিপ ফ্লপ দিয়ে সলিউশন দেখাইছি বা এক ধরনের ফ্লিপ ফ্লপ দিয়ে। তো তোমার কাজ হচ্ছে অন্য আরেকটা ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করার চেষ্টা করা যে অ্যাটলিস্ট পারা যায় নাকি। এমন হইতে পারে যে তুমি অন্য যে আরো তিন ধরনের ফ্লিপ ফ্লপ আছে, তিনটা দিয়ে তুমি প্র্যাকটিস করো নাই, বাট অ্যাটলিস্ট একটা দুইটা মানে একটা দিয়ে হইলেও তো আসলে প্র্যাকটিস করা উচিত। টি ফ্লিপ ফ্লপ এখানে আছে, অ্যাটলিস্ট বাসায় তোমার এসআর বা জে কে কোনো একটা দিয়ে তো একটা ট্রাই নেওয়া উচিত বুঝার জন্য যে আসলে ওইগুলাতে সময় কতক্ষণ লাগতেছে বা কোথাও ভুল হচ্ছে কিনা, এই জিনিসগুলো আর কিছু একটু প্র্যাকটিস করবা। তো নেক্সট হচ্ছে আপ স্ল্যাশ ডাউন সিনক্রোনাস কাউন্টার। সো আমরা এতক্ষণ ধরে যে কাউন্টারগুলো ডিজাইন করতেছি এগুলো কিন্তু সবগুলো ছোট নাম্বার থেকে বড় নাম্বারের দিকে যাচ্ছি আমরা, অর্থাৎ 000 থেকে 001, 001 থেকে 010, 010 থেকে 011, এভাবে ছোট নাম্বার থেকে বড় নাম্বারের দিকে যাচ্ছি। তো স্যার যত এটা কি অলওয়েজই হবে, মানে ছোট থেকে বড়তে যাব? না, এটা হচ্ছে এটাই বলতেছি। তো এটা হচ্ছে যদি তোমাকে নরমালি জাস্ট কিছু বলে না দেয় যে আপ কাউন্টার বা ডাউন কাউন্টার, তখন হচ্ছে তুমি এরকম সবসময় ছোট থেকে বড়তেই যাবা। মানে জাস্ট যদি এরকম নরমালি বলে যে 3 বিট কাউন্টার ডিজাইন করে দাও বা সামথিং, কিন্তু যদি তোমাকে বলতো এটা যে 3 বিট ডাউন কাউন্টার ডিজাইন করে দাও, মানে বাই ডিফল্ট ইটস অ্যান আপ কাউন্টার আর কি, যেহেতু আমরা ছোট থেকে বড় মানে নিচের থেকে উপরের দিকে যাচ্ছি, কাইন্ড অফ কনসেপ্ট হচ্ছে এরকম। সো এই কারণে এটাকে বলে আপ কাউন্টার। কিন্তু যদি এটাকে ডাউন কাউন্টার বলতো তাহলে এটার উল্টাটা হইতো, অর্থাৎ 000 থেকে এই পাশে আসতাম হচ্ছে 111-এ, দেন 111 থেকে 110-তে, 110 থেকে 101, অর্থাৎ অ্যারো সাইনগুলা সবগুলাই হচ্ছে উল্টা হইতো। যদি অ্যারো সাইনগুলা সব উল্টা হইতো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমার এই প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেটের ভ্যালুগুলাও কিন্তু চেঞ্জ হয়ে যাইতো অবভিয়াসলি। ঠিক আছে? সো তার মানে এই যে কাউন্টারগুলো আমরা যেগুলো দেখছি এগুলো হচ্ছে সব আপ কাউন্টার, কিন্তু যদি এগুলার যদি ডাউন কাউন্টার বলে তাহলে হচ্ছে উল্টাটা হবে, অর্থাৎ 7 থেকে 6 যাবে, 6 থেকে 5-এ, 5 থেকে 4-এ, 4 থেকে 3-এ, এরকম আর কি জিনিসটা। সো এখন আমরা যে কাউন্টারটা ডিজাইন করতে চাচ্ছি এখানে কিন্তু কোনো ডাউন কাউন্টারের সেপারেট এক্সাম্পল নাই বাই দ্য ওয়ে। সো যদি পরীক্ষায় তোমার আসেও যে ডিজাইনে 3 বিট ডাউন কাউন্টার, যদি পরীক্ষায় আসে ডিজাইনে 3 বিট সিনক্রোনাস ডাউন কাউন্টার, তাহলে কিন্তু ওয়ারিড হওয়ার কিছু নাই, এমন ভাবার কিছু কারণ নাই যেটা আসলে স্লাইডে নাই বা সামথিং। স্লাইডে যেগুলো আছে সেগুলো বাই ডিফল্ট আপ কাউন্টার। যদি তোমাকে ডাউন কাউন্টার বলে জাস্ট তুমি অ্যারো সাইনগুলোকে চেঞ্জ করবা। ঠিক আছে? অর্থাৎ এই 111 থেকে 110-তে আসবে, 110 থেকে 101, 101 থেকে 100, এভাবে অ্যারো সাইনগুলোকে উল্টা করে দিবা সবগুলাকে, দেন ওইটা অনুযায়ী স্টেট টেবিলটা ক্রিয়েট করবা। বাকি নিয়ম কানুন তো আগের মতোই অ্যাজ ইউজুয়াল। সো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আবার শুধুমাত্র আপ বা শুধুমাত্র ডাউন কাউন্টার না, আমরা দুইটা একসাথে, অর্থাৎ একই সার্কিটের মধ্যে আপ কাউন্টারও হবে আবার ডাউন কাউন্টারও হবে, কনসেপ্ট হচ্ছে এরকম। সো এটার ডায়াগ্রামটা কেমন হবে? এটার ডায়াগ্রামটা আসলে হবে হচ্ছে এরকম কাইন্ড অফ, এই যে ব্ল্যাক কালারের অ্যারো দিয়ে দেখানো হয়েছে হচ্ছে আপ কাউন্টার, আর রেড কালারের অ্যারো দিয়ে দেখানো হয়েছে হচ্ছে ডাউন কাউন্টার। সো একই সার্কিটে দুইটা কাজই হচ্ছে। কারণ কথা হচ্ছে একই সার্কিটে যদি তুমি দুই রকম কাজ করতে চাও তাহলে কখন কোনটা করবা সেটা বোঝার জন্য তোমার কিন্তু হচ্ছে একটা সিচুয়েশন ক্রিয়েট করা উচিত। তো সেই সিচুয়েশনটা কিভাবে ক্রিয়েট করা হচ্ছে এখানে? সিচুয়েশনটা ক্রিয়েট করা হচ্ছে এক্সটার্নাল একটা ইনপুটের মাধ্যমে। সো একই সার্কিটে যেহেতু আমি আপ কাউন্টার এবং ডাউন কাউন্টার দুইটার কাজ একসাথে করতেছি, সো আমার এখানে এমন একটা সুইচ বা সামথিং কিছু একটা রাখতে হবে যেটা প্রেস করে আমি ডিসাইড করতে পারি যে এখন কি আমি এটাকে আপ কাউন্টার হিসেবে কাজ করাবো নাকি এটাকে ডাউন কাউন্টার হিসেবে কাজ করাবো। সো আমরা এখানে একটা এক্সটার্নাল সুইচ নিচ্ছি হুইচ ইজ এম। ঠিক আছে? হুইচ ইজ এম। সো এখানে আমার যেহেতু 3 বিট ডিজাইন করতে বলছে, 3 বিটের জন্য 3টা প্রেজেন্ট স্টেট, 3টা নেক্সট স্টেট এবং 3টা ফ্লিপ ফ্লপ। এটাও টি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে বলছে আমরা ধরে নিচ্ছি। সো এই জন্য হচ্ছে আমরা টি ফ্লিপ ফ্লপ দিয়েই ডিজাইন করছি। প্রশ্নে বলা থাকে সবসময় যে কোন ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে হবে, টি নাকি ডি নাকি জে কে, কোনটা দিয়ে করতে হবে। তো যাই হোক, সো এখানে প্রেজেন্ট স্টেট 3টা, আর এখানে হচ্ছে এক্সটার্নাল ইনপুট। সো এক্সটার্নাল ইনপুটটা হচ্ছে এম নাম দেওয়া হয়েছে আর কি এখানে। সো এই এক্সটার্নাল ইনপুট প্লাস হচ্ছে প্রেজেন্ট স্টেট 3টা, তো এই টোটাল 4টা মিলে আমার 16টা কম্বিনেশন হওয়া সম্ভব। তো এখানে 16টা কম্বিনেশন লিখছে, খেয়াল করলে দেখবা 000000001, এভাবে 0 থেকে 15 পর্যন্ত কম্বিনেশন গুলা লিখছে। ঠিক আছে? এবার তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, এটা এইভাবে 16টা কম্বিনেশন চিন্তা না করেও তুমি আরেকটা ওয়েতে চিন্তা করতে পারতা। সেটা হচ্ছে আপাতত ধরো এই এক্সটার্নাল ইনপুটের কলামটা নাই, আমার শুধু প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট আছে। সো যদি প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে
যদি প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ডায়াগ্রাম অনুযায়ী তুমি কিন্তু এই টেবিলটা ডিজাইন করতে পারতা যে 0 0 0 থেকে নেক্সট স্টেট হচ্ছে 0 0 1, তারপর 0 0 1 থেকে নেক্সট স্টেট 0 1 0, 0 1 0 থেকে নেক্সট স্টেট 0 1 1, এইভাবে করছে। এইভাবে কোন পর্যন্ত করছে? এইভাবে করছে হচ্ছে, জাস্ট আ মোমেন্ট, সো এইভাবে করছে হচ্ছে আমার এই রো পর্যন্ত। হ্যাঁ, এই রো পর্যন্ত। ঠিক আছে? সো 0 1 1 1 থেকে 0 0 0, অর্থাৎ এই যে এই ট্রানজিশনটা দেখাইছে আরকি। সো এই রো পর্যন্ত হচ্ছে আমার এইভাবে করছে। এরপরে তারপরের রো থেকে যে 0 0 0 থেকে 1 1 1 এ গেছে, অর্থাৎ উল্টাটা। তাহলে তারপরের রো থেকে শেষ পর্যন্ত এটা দেখাইছে হচ্ছে আসলে ওই রেড কালারের অ্যারো সাইনের জন্য। তাহলে এইখানে এই প্রথম ৮ টা রোতে আমরা যে কম্বিনেশন গুলা লিখছি আরকি, সেটা হচ্ছে তাহলে আমার আপ কাউন্টারের জন্য। আর পরের ৮ টা রোতে যেগুলা লিখছি সেগুলো হচ্ছে ডাউন কাউন্টারের জন্য। এখন ওই যে বলছিলাম যে কখন আপ হিসাবে ইউজ করব আর কখন ডাউন হিসাবে ইউজ করব, সেইটা বোঝানোর জন্য আমরা হচ্ছে কোন মানে একটা এক্সটার্নাল সুইচ ইউজ করতেছি। সো লেটস কল দিস এম। ঠিক আছে? সো আমরা হচ্ছে বেসিক্যালি এই আপ কাউন্টার বোঝানোর জন্য এই প্রথম ৮ টা রোতে আমরা দিচ্ছি হচ্ছে 0, আর ডাউন কাউন্টার বোঝানোর জন্য আমরা নিচের ৮ টা রোতে দিচ্ছি হচ্ছে 1। ঠিক আছে? সো এইভাবে দেওয়ার পরে কোইন্সিডেন্টালি জিনিসটা আসলে এমনভাবেই আসছে যে তুমি খেয়াল করলে দেখবা যে আসলে 0 থেকে 15 পর্যন্ত বাইনারি গুলা লেখা হয়েছে, এই আরকি। সো এটা আসলে তুমি যেভাবেই চিন্তা করো না কেন, ইটস অল দ্য সেম। কেউ যদি ৪ টা জিনিস দেখে ১৬ টা কম্বিনেশন এভাবে লিখে দেয় 0 থেকে 15 পর্যন্ত বাইনারি, তারটাতেও কোনো সমস্যা নাই। কেউ যদি এভাবে আলাদা, আলাদা চিন্তা করে লিখে যে হ্যাঁ, এগুলো আগে দিয়ে তারপরে আমি ডিসাইড করব যে হ্যাঁ, আপকে আমি 0 হিসাবে দিব নাকি আপ কাউন্টারকে 1 হিসাবে দিব, এটাই আরকি। এখন ব্যাপার হচ্ছে তুমি বলতে পারো যে স্যার এখানে তো আপ কাউন্টারের সময় 0 হিসেবে চিন্তা করছে এক্সটার্নাল ইনপুটটাকে, আর ডাউন কাউন্টারের সময় হচ্ছে 1 দিছে। ঠিক আছে? এটাকে আমি চেঞ্জ করতে পারবো? আনসার হচ্ছে হ্যাঁ, তুমি তোমার ইচ্ছা মতন চেঞ্জ করতে পারবা। তুমি আপ কাউন্টারের সময় চাইলে এখানে 1 ধরতে পারতা, অর্থাৎ প্রথম ৮ টা রোতে 1 দিতে পারতা। পরের ৮ টা রোতে হচ্ছে তুমি 0 দিতে পারতা। সেটা হইলে obviously তোমার হচ্ছে এইখানে কোনো ভ্যালুগুলায় চেঞ্জ আসতে পারতো, সেটাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে? কিন্তু হচ্ছে তোমার এইখানে তুমি এটা যেকোনোটা ধরতে পারো। যদি প্রশ্নে আলাদাভাবে কিছু বলা না থাকে, তো ইউজুয়ালি এক্সটার্নাল ইনপুটের এই জিনিসটা প্রশ্নে আসলে বলা থাকে না। ঠিক আছে? সো আসলে এটা নিয়ে চিন্তার কারণ নাই আরকি। তো যদি তুমি এখানে 1 0 এগুলা চেঞ্জ করো তাহলে আসলে তোমার মেইন চেঞ্জ আসবে হচ্ছে কে ম্যাপে। কে ম্যাপে গিয়ে হচ্ছে মেইন চেঞ্জটা আসবে আরকি। আদার দ্যান দ্যাট এই টেবিলে আসলে কোনো ওইরকম সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ আসতেছে না। ঠিক আছে? কারণ টেবিলে তো আসলে আমি ফ্লিপ ফ্লপের ইনপুট গুলা লিখতেছি হচ্ছে এই প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটের অংশটা দেখে, দেখে। এক্সটার্নাল ইনপুটের কোনো এফেক্ট নাই। এক্সটার্নাল ইনপুটের এফেক্ট আছে ইন দ্যাট সেন্স যে যদি এখানে আ মানে আমরা হচ্ছে ওই কেএমএফ এর দিকে যাই আরকি। সো কেএমএফ এ গেলে তখন হচ্ছে আমার এক্সটার্নাল ইনপুটটা যেহেতু ইনপুট হিসেবে কাজে আসতেছে কেএমএফ এর, সো তখন আমার এখানে 1 0 র জায়গাগুলা ডিফারেন্ট হয় আরকি। ঠিক আছে? এইটাতে। কিন্তু এই টেবিলে আসলে আ এখানে কোনো চেঞ্জ আসে না। তো যাই হোক। সো তাহলে এখানে 3 বিট সিনক্রোনাস আপ স্ল্যাশ ডাউন কাউন্টার বানাইতে গেলে এইভাবে আমার টেবিলটা ডিজাইন করতে হয়। ফ্লিপ ফ্লপের ইনপুট আগের মতোই অ্যাজ ইউজুয়াল এক্সাইটেশন টেবিলের উপর বেস করে, করে হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুটের কলামগুলা ফিল আপ করতে হয়। দেন এই ৩ টা কলামের জন্য ৩ টা কেএমএফ ডিজাইন করতে হবে। সো ৩ টা কেএমএফ, এই হচ্ছে আমার ৩ টা কেএমএফ TQ2, TQ1 এবং TQ0। তুমি কিউ এর জায়গায় ABC বা A2, A1, A0 এইভাবেও দিতে পারতা। ওই অনুযায়ী সবগুলা নাম মেইনটেইন করবা আরকি। দ্যাটস ইট। সো দেন হচ্ছে যেসব জায়গায় 1 আসে ওইসব জায়গায় 1 বসাইছে। 1 বসানোর পরে গ্রুপ ক্রিয়েট করছে। গ্রুপ ক্রিয়েট করে ইকুয়েশন জেনারেট করছে। অবভিয়াসলি ইকুয়েশন গুলা এখানে একটু বড় আসছে দেখাই যাচ্ছে। যেহেতু আমরা আপ ডাউন ২ টা একসাথে বানাচ্ছি। তো ইকুয়েশন যা, যা আসছে সেই ইকুয়েশনের জন্য ইভেনচুয়ালি হচ্ছে তুমি সার্কিটটা ডিজাইন করবা। ৩ টা ফ্লিপ ফ্লপ লাগবে আমার। সো ৩ টা ফ্লিপ ফ্লপ দিয়ে আমার এখানে যে, যে ইকুয়েশন আসছে ইকুয়েশন ধরে হচ্ছে সার্কিটটা ডিজাইন করতে হবে। সো এটা হচ্ছে তাহলে আমার 3 বিট সিনক্রোনাস আপ স্ল্যাশ ডাউন কাউন্টার। ঠিক আছে? যদি এরকম আসে তাহলে এই পুরা জিনিসটা ট্রুথ টেবিল, কেএমএপ এভরিথিং সবকিছু করে দেন হচ্ছে এখানে সার্কিটটা আঁকতে হবে। সো এটা কি বুঝতে পারছি সবাই কিভাবে সলভ করব? এনিওয়ান একটু জানাও যে এখানে কোনো কনফিউশন আছে বুঝতে কিনা। পারছি। আচ্ছা। সো এটা এটাও কিন্তু এটা অলরেডি বড় একটা প্রশ্ন দেখাই যাচ্ছে।
বাট এই প্রশ্নটাকে আরেকটু বড় করে ফেলা যায় চাইলে। যদি আমি এখানে টি ফ্লিপ ফ্লপ না দিয়ে যদি বলতাম এসআর ফ্লিপ ফ্লপ বা জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে লেখো, তাহলে কিন্তু তোমার এখানে ৩টা ফ্লিপ ফ্লপের জন্য টোটাল ৬টা ইনপুট আসতো। ঠিক আছে? সো তখন হচ্ছে তোমার ফ্লিপ ফ্লপের ইনপুটের সংখ্যা বাড়তো। ৬টা ইনপুট যদি থাকতো তাহলে এখানে ৬টা কেএমএফ আসতো। ৬টা কেএমএফ থেকে ৬টা ইকুয়েশন আসতো, তোমার সার্কিটটা আঁকতে আরেকটু বেশি কষ্ট হইতো। ঠিক আছে? এরকম। সো পরীক্ষায় ডিফারেন্ট ফ্লিপ ফ্লপ দিয়েও কিন্তু আসতে পারে। সবসময় যে একরকম ফ্লিপ ফ্লপ দিয়ে আসবে এমন না। সো এখন হচ্ছে তোমরা আমাকে অ্যান্সার করবা যেটা, সেটা হচ্ছে এটা 3 বিট না বলে যদি এখানে 2 বিট সিনক্রোনাস আপ ডাউন কাউন্টার বলতাম, তাহলে এখানে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট কয়টা হইতো যদি এখানে 2 বিট বলতাম? স্যার দুইটা করে হইতো। আর হচ্ছে এক্সটার্নাল ইনপুট একটা লাগতো। তাহলে বেসিক্যালি এখানে যেমন এই প্রশ্নের ক্ষেত্রে যেমন এখানে টোটাল রো এর সংখ্যা ছিল হচ্ছে 16টা। তো যদি এখানে 2 বিট বলতাম তাহলে এই টেবিলে পুরা টেবিলে রো এর সংখ্যা কয়টা হইতো? 8টা স্যার। 8টা। 2 বিট আর হচ্ছে এই এক্সটার্নাল ইনপুট একটা, সো 3টা বিট টোটাল, 3টার জন্য 8টা কম্বিনেশন হইতো আরকি এইভাবে। আচ্ছা। সো তাহলে আশা করি পারা যাবে। সো এরকম তাহলে এটা 2 বিট, 3 বিট, 4 বিট যেকোনোটাই আসতে পারে। যদি 4 বিট আসে তাহলে আসলে এখানে 32টা কম্বিনেশন হয়ে যাবে। এইজন্য obviously 4 বিটের জিনিসটা খুব রেয়ার কেস যে আসছে আরকি। সো 2 বিট আর 3 বিটটাই হচ্ছে মেইনলি পড়তে হয় আরকি। ওকে। সো মুভিং অন। সো আমরা হচ্ছে নেক্সট পার্টে চলে যাই। তো এখন আমরা এতক্ষণ ধরে যা যা পড়তেছি সেগুলো তো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন পড়লামই, বাট এগুলো ছাড়াও আরো কিছু প্র্যাকটিস প্রবলেম আছে। এটা আসলে আলাদাভাবে এখানে হেডিং দেওয়ার মতন কিছু নাই আসলে। তো প্র্যাকটিস প্রবলেম এখানে আরো 2টা প্র্যাকটিস প্রবলেম আছে। সো আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা পড়বো। তো আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে এটা। এগুলো ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো এবং বুঝার চেষ্টা করো। বলছে এই কাউন্টারটা ডিজাইন করতে টি ফ্লিপ ফ্লপ দিয়ে, ঠিক আছে? টি ফ্লিপ ফ্লপ দিয়ে এটা ডিজাইন করতে বলছে। তো এটা তো এত ডিফিকাল্ট কিছু না। এটার স্টেট ডায়াগ্রাম যখন ডিজাইন করব, স্টেট ডায়াগ্রাম ডিজাইন করার সময় আমরা এই স্টেট ডায়াগ্রাম না, স্টেট ডায়াগ্রাম তো দেওয়াই আছে। স্টেট টেবিল যখন ডিজাইন করব তখন স্টেট ডায়াগ্রাম দেখে কিন্তু ইজিলি ডিজাইন করতে পারবো। যেমন প্রেজেন্ট স্টেট যদি 0001 হয় তাহলে নেক্সট স্টেট হয় হচ্ছে 0010। সো প্রেজেন্ট স্টেট যদি 0010 হয় নেক্সট স্টেট হবে হচ্ছে 0011। সো এইভাবে প্রত্যেকটাই আমরা চাইলে লিখতে পারবো। এখন সমস্যা হচ্ছে এখানে যদি আমি লিখি, এখানে তো আমার কত বিট দিয়ে ডিজাইন করতে হবে সেটা কিন্তু আসলে বলে দেয় নাই। তাহলে আমি এখানে এই যে এই স্টেট ডায়াগ্রামটা ডিজাইন যে করছি সেটা বুঝবো কিভাবে যে আসলে এখানে যে 4 বিট করেই ডিজাইন করতে হবে? এনি আইডিয়া? মানে আমার তো স্টেট ডায়াগ্রামটা প্রশ্নে দেওয়া নাই, আমার প্রশ্ন দেওয়া আছে হচ্ছে জাস্ট এই লাইনটা। তো এই লাইন থেকে আমার যে স্টেট ডায়াগ্রামটা ডিজাইন করবো আমি সেখানে 4 বিট করে ডিজাইন করতে হবে। সো হাউ ডু আই নো দ্যাট? স্যার 11 13 কে বাইনারিতে নিলে রাইট, রাইট। সো আমাদের হাইয়েস্ট ভ্যালুটা দেখতে হবে। সো হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে আমাদের 13। সো 13 যেহেতু হাইয়েস্ট ভ্যালু, 13 কে রিপ্রেজেন্ট করতে আমার বাইনারি লাগে হচ্ছে 4 বিট। এর জন্য প্রত্যেকটাকেই 4 বিট দিয়ে আমরা ডিজাইন করছি আরকি। সো ডিজাইন করে দেন এভাবে স্টেট ডায়াগ্রামটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে দেন এইখান থেকে এখন টেবিলটা বানাবো। এখন সমস্যা হচ্ছে এখান থেকে যখন তুমি টেবিল বানাবা, টেবিলে তো তোমার 4 বিটের জন্য 4টা প্রেজেন্ট স্টেট, 4টা নেক্সট স্টেট, 4টা ফ্লিপ ফ্লপের ইনপুট, যেহেতু টি ফ্লিপ ফ্লপ সো 4টা ইনপুট হবে টোটাল। এখন 4 বিট যদি তুমি টেবিলে দাও, টেবিলে 4 বিট দিলে ওখানে কিন্তু তোমার 16টা কম্বিনেশন আসবে, রাইট? যে প্রেজেন্ট স্টেটে 4টা বিট আছে, সো টোটাল 16টা কম্বিনেশন আছে। সো সমস্যাটা হচ্ছে যে 16টা কম্বিনেশনের সবগুলো আবার তোমার কিন্তু এইখানে প্রেজেন্ট নাই। কারণ তুমি খেয়াল করে দেখো এখানে কিন্তু 0-র কোনো স্টেট নাই, 0 নাই, তারপর হচ্ছে 4 নাই, তারপর 6 নাই, তারপর 8 9 10 12 14 15 এগুলা কোনোটাই নাই। তো যে স্টেটগুলা নাই সেই স্টেটগুলোর জন্য তাহলে আমি নেক্সট স্টেট হিসেবে কোনটা দিব? আমার সমস্যাটা হচ্ছে সেটা। মানে আমি যেটা বললাম 4টার জন্য তো আমার এখানে 4টা বিটের জন্য 16টা কম্বিনেশন হবে, 16টা কম্বিনেশন লিখলাম, কিন্তু এই যে সাপোজ প্রথমেই যেমন 000 আছে, মানে 0000 আছে অর্থাৎ 0 নাম্বার ঘরটা, তো 0 থেকে কোথায় যাবে এই 0-র কোনো কিছুই কিন্তু এখানে মেনশন করা নাই। তেমনি 4 এর কোনো কিছু মেনশন করা নাই, 6 এর কোনো কিছু মেনশন করা নাই। এরকম অনেকগুলা স্টেট আছে যেগুলোর কিছুই মেনশন করা নাই। তাহলে ওই স্টেটগুলোর থেকে আমি নেক্সট স্টেটটায় যাব কোথায় আসলে? যদি ওইটা নাই জানি, এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে? তো এই সমস্যা সলভ করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে বেশ কয়েকভাবে সলভ করা যায়। এটা আসলে কাইন্ড অফ তোমার প্রশ্নের উপর ডিপেন্ড করে। তো আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে আমাকে বলছে
যে যেসব স্টেট দেওয়া থাকবে না সেই সব স্টেট থেকে নেক্সট স্টেটে যাওয়ার জন্য ইউ শুড ইউজ দ্য ইনিশিয়াল স্টেট গিভেন ইন দ্য কোয়েশ্চেন। ইনিশিয়াল স্টেট গিভেন ইন দ্য কোয়েশ্চেন মানে কোয়েশ্চেনে ইনিশিয়াল স্টেট হিসেবে যেটা দেওয়া তুমি সেইখানে যাবা, ঠিক আছে? অর্থাৎ যে 0000 থেকে ওরা গেছে হচ্ছে 0001-এ। কেন 0001-এ গেছে? কারণ কোশ্চেনে ইনিশিয়াল স্টেট হিসেবে এই 1টা দেওয়া। তারপর আবার ধরো 4 এরটা দেখি, যে 0100 4 এর ক্ষেত্রেও চলে গেছে হচ্ছে 0001-এ। তারপর 6 এর ক্ষেত্রে 0110 এটার ক্ষেত্রেও গেছে হচ্ছে 0001-এ। এরকম তাহলে যে স্টেটগুলা প্রশ্নে নাই সেই স্টেটগুলোর থেকে নেক্সট স্টেট হবে হচ্ছে আমার প্রশ্নে দেওয়া ইনিশিয়াল স্টেট যেটা সেটা। এখানে ইনিশিয়াল স্টেট 1, এই জন্য সবগুলো এরকম 1-এ পাঠানো হয়েছে। যদি ইনিশিয়াল স্টেট হচ্ছে অন্য কিছু হইতো, লেটস ইনিশিয়াল স্টেট হইতো হচ্ছে 3, অর্থাৎ কোশ্চেনটা শুরুই হইতো 3 এর থেকে, তাহলে তখন তুমি ওইরকম প্রত্যেকটা স্টেট থেকে তুমি 3-তে মুভ করতা। আর যেগুলো এখানে পেয়ে যাচ্ছি সেগুলোর ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই, যেমন 1 থেকে 2-তে যায়, অর্থাৎ এই যে 0001 এটা হচ্ছে 1 এর রোটা, সো 1 থেকে 2-তে যাওয়ার কথা, সো 0010 এই যে গেল। তারপর 2 থেকে 3-তে যাওয়ার কথা প্রশ্ন অনুযায়ী, যে 2 থেকে 3-তে, সো এখানে খেয়াল করে দেখো যে 0010 এখানে 2 থেকে 0011 3-তে যাচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা এই পুরা টেবিলটা ডিজাইন করতে পারি, এবং যে ভ্যালুগুলোর জন্য হচ্ছে নেক্সট স্টেটটা প্রশ্নে দেওয়া নাই সেই ভ্যালুগুলোর থেকে নেক্সট স্টেট হচ্ছে আমার এইখানে ওই প্রশ্নের মধ্যে ইনিশিয়াল স্টেটটা যেটা সেই ইনিশিয়াল স্টেট। তো আমাদের এই প্রশ্নের ইনিশিয়াল স্টেট হচ্ছে 1, এই কারণে সবগুলাই হচ্ছে 1-এ পাঠানো হয়েছে আর কি। যেমন এই যে লাস্টে 14 15 এগুলো তো কিছু প্রশ্নে দেওয়া ছিল না, সো 14 15 থেকে আমরা ইনিশিয়াল স্টেট যেটা 1 সেইখানে মুভ করছি, যে 14 থেকে 1-এ মুভ করছি, 15 থেকেও 1-এ মুভ করছি। সো এটা কি বোঝা গেছে কি বলতেছি? এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করতে হবে যদি সব স্টেট অ্যাভেলেবল না থাকে প্রশ্নে? বুঝতেছি? কোনো জি স্যার, কনফিউশন? বুঝতে পারছি। আচ্ছা, সো এটা হচ্ছে প্রশ্ন, এই যে এখানে আমি এক্সপ্লেনেশনটা লিখে দিছি যে এখানে আসলে ইনিশিয়াল স্টেটটা ধরা হয়েছে। সো যদি কিছু বলা না থাকে তোমাকে প্রশ্নে, তাহলে ইউ শুড কনসিডার যে তুমি হচ্ছে ইনিশিয়াল স্টেটটায় মুভ করবে আর কি, অন্যান্য স্টেট থেকে এটা তুমি ধরে নিবা আর কি, যদি প্রশ্নে বলা না থাকে, এটাই আর কি। আচ্ছা, তো প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট পেয়ে গেলে তারপরে তো ফ্লিপ ফ্লপের ইনপুট লিখবো, যেটা আসলে লেখা খুবই সহজ। এক্সাইটেশন টেবিল দেখে দেখে ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো ফিল আপ করবো। সো TA3 যখন হিসাব করবো তখন অবভিয়াসলি এখানে A3 আর A3 প্লাস নিয়ে চিন্তা করবো। TA2 হিসাব করার সময় A2 আর A2 প্লাস নিয়ে চিন্তা করবো। এরকম 1 বাই 1 কলামগুলো ফিল আপ করবো। সো 1 বাই 1 কলামগুলো ফিল আপ করার পরে হচ্ছে দেন এখানে 4টা ফ্লিপ ফ্লপের ইনপুটের জন্য 4টা কেএমএফ আসবে। সো 4টা কেএমএফ আসলো। কেএমএফের ইনপুট হবে হচ্ছে প্রেজেন্ট স্টেটের যে 4টা ভেরিয়েবল আছে সেই 4টা ভেরিয়েবল। সো 4টা কেএমএফ থেকে 4টা ইকুয়েশন আসবে। এখানে কালার কোড করে লেখা আছে যাতে করে বোঝা যায় যে কোন গ্রুপ থেকে কোন ইকুয়েশন আসছে না আসছে সেটা, যেহেতু ইকুয়েশনগুলো বড় কম্পারেটিভলি। সেখানে 4টা টেবিল থেকে 4টা ইকুয়েশন আসলো, 4টা কেএমএফ থেকে 4টা ইকুয়েশন, এবং 4টা ইকুয়েশন ধরে তোমার হচ্ছে এই যে ইকুয়েশনগুলো ধরে ইভেন্চুয়ালি সার্কিটটা ডিজাইন করতে হবে। সার্কিটটা এখানে আঁকা নাই, যেহেতু সার্কিটটা অনেক বড়, এর জন্য আর এটা স্লাইডে আলাদাভাবে আঁকা সম্ভব হয় নাই। তো হচ্ছে তুমি খাতায় এটা প্র্যাকটিস করবা। আর বলতে পারো স্যার এত বড় প্রশ্ন কি পরীক্ষায় আসবে? এটা আসলে আগের থেকে বলা যায় না অবভিয়াসলি পরীক্ষায় আসবে কিনা, বাট হ্যাঁ অবভিয়াসলি একটু বেশি বড় প্রশ্ন যেগুলো সেগুলো পরীক্ষায় কম আসে। এখন কাহিনী হচ্ছে এটা আমি তোমার কেন প্র্যাকটিস করতে বলতেছি, কারণ এই সার্কিটটা তুমি খেয়াল করে দেখো কম্পারেটিভলি অনেক কমপ্লিকেটেড হবে। এখানে আসলে টার্মগুলো অনেক বড় বড়, প্রত্যেকটা টার্মেই তোমার বেশ কয়েকটা করে লিটারেল আছে। তো তুমি যদি এই সার্কিটটা ঠিকঠাক মতন ড্র করতে পারো তাহলে এর থেকে সহজ সহজ সার্কিট যেগুলো আছে সেগুলো তো তুমি অবভিয়াসলি ড্র করতে পারবা, কোনো সমস্যাই হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? সো তোমার টার্গেট হওয়া উচিত হচ্ছে একটা কঠিন সার্কিট বিল্ড করা। যদি একটা কঠিন সার্কিট বিল্ড করতে পারো তাহলে অবভিয়াসলি তুমি সহজগুলোও পারবা, এই আর কি। সো এটা হচ্ছে তাহলে গেল ওয়ান টাইপ অফ প্র্যাকটিস প্রবলেম। সেম কোশ্চেন টি ফ্লিপ ফ্লপ না দিয়ে অন্যান্য ফ্লিপ ফ্লপ দিয়েও থাকতে পারে বাই দ্য ওয়ে। আর আরেকটা প্র্যাকটিস প্রবলেম আছে যেটা কিনা বলছে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে সলভ করতে। এবার এখানে প্রশ্নটা হচ্ছে জাস্ট এতটুকু, প্রশ্ন কিন্তু আর কিছু নাই। সো ইমপ্লিমেন্ট দ্য ফলোইং কাউন্টার ইউজিং ডি ফ্লিপ ফ্লপ। সো কাউন্টারটা কি এখানে বলছে গ্রিন থেকে ইয়েলোতে যায়, ইয়েলো থেকে রেডে, রেড থেকে ইয়েলো, ইয়েলো থেকে গ্রিন। সো বেসিক্যালি একটা ট্রাফিক কন্ট্রোল লাইট সিস্টেম এখানে দেখানো হয়েছে আর কি, যেটা কিভাবে বানানো যাইতে পারে। সো গ্রিন থেকে ইয়েলো, ইয়েলো থেকে রেড, রেড থেকে ইয়েলো, ইয়েলো থেকে গ্রিন। এখন এতক্ষণ যখন আমরা প্রশ্নগুলা পড়ছি এই প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই কিন্তু আমার
নাম্বার দেওয়া ছিল, অর্থাৎ কোনো ডিজিট দেওয়া ছিল, যেমন এটার মধ্যে ডিজিট দেওয়া ছিল। এর আগে আমরা যেগুলো পড়ছি সেগুলো হচ্ছে 3 বিট বা 2 বিট এরকম ডিজাইন করতে বলছে। কিন্তু এইখানে এসে আমার কোনো বিটের কথাও বলে দেয় নাই, আবার কোনো নাম্বারের এক্সিস্টেন্সও নাই। মনে হচ্ছে কতগুলা টার্ম লেখা আছে জাস্ট, যে গ্রিন থেকে ইয়েলো, ইয়েলো থেকে রেড, রেড থেকে ইয়েলো, ইয়েলো থেকে গ্রিন। সো আমাদের যেটা করতে হবে, ফার্স্টে এই শব্দগুলাকে, এই ওয়ার্ডগুলাকে হচ্ছে কোনো একটা নাম্বারের সাথে ম্যাপ করে নিতে হবে। সো এখানে এটা বোঝার জন্য যে কয় বিট নাম্বার লাগবে সেটা বোঝার জন্য যেটা করতে হবে, এখানে ডিস্টিংগুইশেবল টার্ম কয়টা আছে সেটা দেখতে হবে, অর্থাৎ আলাদা আলাদা টার্ম কয়টা আছে। তো একটা আছে হচ্ছে গ্রিন, একটা আছে ইয়েলো, আর একটা আছে রেড। এই তিনটা হচ্ছে আলাদা আলাদা টার্ম, ডিস্টিংগুইশেবল টার্ম। তো তিনটা টার্মের জন্য হচ্ছে বা তিনটা ভেরিয়েবলের জন্য হচ্ছে আমার আসলে ২ বিট করে নাম্বার নিলেই হয়। কারণ ২ বিট নিলে আমি টোটাল ৪ টা কম্বিনেশন পাচ্ছি। এখানে আমার ৩ টা স্টেট আছে মাত্র। তো ৪ টা কম্বিনেশন দিয়ে তো obviously ৩ টা স্টেট কভার করা যাবে। কিন্তু ১ বিট নিলে কিন্তু হইতো না। কারণ ১ বিট নিলে আমার কম্বিনেশন হইতো হচ্ছে ২ টা। সো ২ টা কম্বিনেশন দিয়ে কিন্তু ৩ টা স্টেটকে আমি চিহ্নিত করতে পারতাম না। ৩ টা স্টেট যেহেতু ৩ টা ডিস্টিংগুইশেবল স্টেট, সো ৩ টা ডিস্টিংগুইশেবল স্টেটের জন্য আমার হচ্ছে এট লিস্ট ২ বিট নাম্বার লাগবে। ঠিক আছে? সো ২ বিট দিয়ে তাহলে আমি এখানে এগুলাকে ডিনোট করলাম। যে গ্রিনকে বানাইলাম হচ্ছে 00, ইয়েলোকে বানাইলাম হচ্ছে 01, রেডকে অ্যাসাইন করলাম হচ্ছে 10। এটা তুমি তোমার ইচ্ছা মতন অ্যাসাইন করতে পারো, যদি প্রশ্নে নির্দিষ্ট কিছু বলা না থাকে তাহলে তুমি তোমার নিজের মতন অ্যাসাইন করতে পারো, কোনো সমস্যা নাই। সো এইভাবে অ্যাজাম্পশনস গুলা লিখে নিলাম। সো এই অ্যাজাম্পশনস গুলা লেখার পরে এখন হচ্ছে আমি এখান থেকে টেবিলটা ডিজাইন করব আর কি। সো আমার হচ্ছে, যেহেতু এটা ২ বিট করে লাগতেছে আমার, তাহলে প্রেজেন্ট স্টেট হচ্ছে ২ টা, এ আর বি। নেক্সট স্টেট হচ্ছে এ প্লাস আর বি প্লাস। আর ফ্লিপ ফ্লপের ইনপুট, সো ফ্লিপ ফ্লপের ইনপুট এখানে যেহেতু ২ টা বিট, সো আমার ২ টা ফ্লিপ ফ্লপ লাগবে। তো ২ টা ডি ফ্লিপ ফ্লপের জন্য ২ টা ইনপুট, একটাকে নাম দিতেছি ডি এ, আর একটাকে নাম দিতেছি হচ্ছে ডি বি। গেল। এখন কাহিনী হচ্ছে এইবার আমরা এখানে এই জিনিসগুলাকে আমরা যে নাম্বারটা ধরছি সেই নাম্বার অনুযায়ী রিপ্লেস করার চেষ্টা করি, রাইট? সো গ্রিনকে ধরছিলাম হচ্ছে 00, দেন ইয়েলোকে ধরছিলাম হচ্ছে 01, রেডকে ধরছিলাম হচ্ছে 10, ইয়েলোকে ধরছিলাম হচ্ছে 01, গ্রিনকে ধরছিলাম হচ্ছে 00। সো খেয়াল করো, তাহলে আমি এগুলাকে নাম্বার দিয়ে প্রকাশ করলে জিনিসটা হলো এরকম, যে 00 থেকে 01 এ যায়, 01 থেকে 10 তে যায়, 10 থেকে 01 এ যায়, আবার 01 থেকে 00 তে যায়। সো এইটা অনুযায়ী আমি যদি টেবিলটা ক্রিয়েট করি তাহলে আমার ইস্যুটা কি সেটা দেখো। তো ফার্স্টে তো 00 আছে, এখানে এক্সটার্নাল ইনপুটটা যেটা সেটা কেন দিছে আমি সেটাতে আসতেছি একটু পরে। তো এইখানে আমি যেটা দেখতেছি যে 00, সো 00 থেকে কিন্তু 01 ছাড়া আর কোথাও আসলে যাচ্ছে না। আমার এই কোশ্চেন অনুযায়ী আমার স্টেট যদি 00 হয়, 00 থেকে এটা যায় শুধুমাত্র 01 এ, আর কোথাও কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে 00 থেকে আমার নেক্সট স্টেট হচ্ছে 01। এই এক্সটার্নাল ইনপুটটা 0 হোক বা 1 হোক সেটাতে আসলে কিছুই আসে যাচ্ছে না, কারণ 00 থেকে আমার শুধুমাত্র এক জায়গাতেই যেতে পারে। এখন কারণ হচ্ছে এই এক্সটার্নাল ইনপুটটা আনলো কেন তাইলে? এক্সটার্নাল ইনপুটটা আনলো এর পরের স্টেটটা দেখলেই বুঝবা, যেমন 01। তো 01 থেকে একবার যায় হচ্ছে 10 তে, আবার 01 থেকে একবার যায় হচ্ছে 00 তে। এখন কখন কোন স্টেজে যাবে? 0 তে যাবে নাকি হচ্ছে মানে 00 তে যাবে নাকি হচ্ছে 10 তে যাবে? কোথায় কখন কোনটায় যাবে সেইটা বোঝার জন্য আমরা এই এক্সটার্নাল ইনপুটটা আসলে নিয়ে আসছি আরকি। তো এক্সটার্নাল ইনপুট দিয়ে আমি যখন 0 দিব তখন সেটা এক জায়গায় যাবে, 1 দিলে আরেক জায়গায় যাবে। কনসেপ্টটা হচ্ছে এরকম আরকি। সো আমি এখানে ধরছি হচ্ছে 01 থেকে যদি ইনপুট 0 থাকে তাহলে 00 তে যায়, আর যদি ইনপুট 1 থাকে তাহলে 10 তে যায়। এটা তুমি তোমার ইচ্ছা মতন ডিফারেন্ট ধরতে পারতা। অর্থাৎ তুমি এমন ধরতে পারতা যে 01 থেকে ইনপুট 0 হইলে নেক্সট স্টেট হয় হচ্ছে 10, আর 01 থেকে ইনপুট 1 হইলে নেক্সট স্টেট হয় হচ্ছে 00, এরকম আরকি। সো এটা তুমি তোমার ইচ্ছা মতন ধরতে পারতা, কোনো সমস্যা নাই। ঠিক
ঠিক আছে, এটাই। তো এই কারণে হচ্ছে এক্সটার্নাল ইনপুটটা আনছে, কিন্তু সেটা আমার কাজে লাগতেছে এই শুধু 0-1 কম্বিনেশনটার ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে কিন্তু আসলে কাজে লাগতেছে না। যেমন এরপরে আছে 1-0, সো 1-0 থেকে এই পুরা ট্রানজিশন ডায়াগ্রামে, পুরা ট্রানজিশনের মধ্যে 1-0 থেকে সবসময় আসলে সে 1-1ই আসলে যাচ্ছে। এই জন্য 1-0 থেকে এই এক্সটার্নাল ইনপুট এক্স এর ভ্যালু 0 নাকি 1, ইট ডাজন্ট ইভেন ম্যাটার, বিকজ আমার নেক্সট স্টেট সবসময় ওই 0-1ই থাকতেছে এটা। আর ফাইনালি বাদ থাকতেছে হচ্ছে 1-1। তো 1-1 স্টেটটা কিন্তু আমার আসলে কোথাও কাজেই লাগে নাই, কারণ আমার এখানে স্টেট ছিল মাত্র তিনটা স্টেটকে প্রকাশ করার জন্য আমার তিনটা কম্বিনেশন লাগছে, 0-0, 1-0, 1-1। 1-1টা যেহেতু কাজে লাগে নাই, তাহলে 1-1টা কি করব? সো 1-1 এর ক্ষেত্রে আসলে আমার প্রেজেন্ট ইনপুট 0 না কি 1 ব্যাপার না, কারণ এটা আমার কাজেই আসতেছে না। তো যেহেতু কাজে আসতেছে না, এই জন্য এখানে বসায় দিব হচ্ছে নেক্সট স্টেট গুলায় ডোন্ট কেয়ার। আর নেক্সট স্টেট গুলা যদি ডোন্ট কেয়ার হয়, ফ্লিপ ফ্লপের ইনপুটের কলামেও আসলে ইভেন্চুয়ালি ডোন্ট কেয়ার আসবে। ফ্লিপ ফ্লপের ইনপুটের কলাম তো আমরা ডি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল দেখে দেখে হচ্ছে এখানে বসাইছি আর কি। ডি এ ফিল আপ করার সময় এ আর এ প্লাস নিয়ে চিন্তা করছি, ডি বি হিসাব করার সময় বি আর বি প্লাস নিয়ে চিন্তা করছি, এটাই। আর লাস্টের দুইটা রোতে হচ্ছে ডোন্ট কেয়ার, কারণ হচ্ছে যেহেতু এখানে নেক্সট স্টেট গুলাতে ডোন্ট কেয়ার ছিল, এই কারণে, কারণ এই 1-1 এর স্টেটটা আসলে আমার কোথাও ইউজই হয় নাই। দ্যাটস দ্য রিজন আর কি, যে এই কারণে আসলে ডোন্ট কেয়ার দেওয়া হয়েছে। দেন ডি আর ডিবি দুইটার কেম্যাপ বানাবো, কেম্যাপ থেকে ইকুয়েশন বের করব, এবং ইকুয়েশন দিয়ে হচ্ছে ইভেন্চুয়ালি সার্কিটটা ডিজাইন করবো আর কি। সো এটা আসলে এক্সট্রাঅর্ডিনারি কিছু না, সেম জিনিসই। তো এই প্রশ্নটা, এটা কি বুঝতে পারছি সবাই, যে এরকম টেক্সট দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, অর্থাৎ ডাইরেক্ট নাম্বার দিয়ে যদি বলা না থাকে, তাহলে কি করতে হবে? সবাই বুঝছি? স্যার আচ্ছা, এখানে যে 0-1 থেকে হচ্ছে গিয়ে দুইটা স্টেটে যাচ্ছে, এটা জি। যদি হচ্ছে গিয়ে আমি নেক্সট স্টেটে, তো এখানে যেই কলামটা আছে এটা যদি রিভার্স করতাম, লাইক মানে 1-0টা উপরে রাখতাম আর জি। 0-0টা নিচে, তাহলে তো স্যার কোনো প্রবলেম হতো না। না, কোনো প্রবলেম হইতো না। ওই অনুযায়ী তোমার জাস্ট এখানে ডিএ ডিবি এর ভ্যালুটা চেঞ্জ হইতো, বাট সেটা কোনো সমস্যা না। তোমার পুরা প্রশ্নই তো তুমি ওইভাবে সলভ করতেছো, সো তোমার ভ্যালু অনুযায়ী ডিফারেন্ট কম্বিনেশন আসতেই পারে, ইটস নট এ বিগ ডিল। ঠিক আছে, সো এটা তুমি তোমার ইচ্ছা মতন ধরতে পারতা, যদি প্রশ্নে কিছু বলা না থাকে অবভিয়াসলি, এটাই। বুঝছো? স্যার হ্যাঁ, হ্যাঁ। আর একটা কোশ্চেন স্যার, আমরা যেভাবেই হচ্ছে গিয়ে মানে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট ধরি না কেন, মানে এট দ্য এন্ড অফ দ্য ডে কি সার্কিট সবার সেম আসবে? না, সার্কিট সেম নাকি আসবে না। সার্কিট সেম আসবে না? সার্কিট সেম আসবে না, সার্কিট ডিফারেন্ট আসবে। কারণ হচ্ছে তুমি যখন এইখানে ধরো এই যে নেক্সট স্টেট তুমি ধরো 1-0 থেকে সরি 0-1 থেকে ইনপুট 0 হইলে নেক্সট স্টেট তুমি 1-0 ধরলা, অর্থাৎ এদের মতন করলা না, তুমি অন্য উল্টাটা ধরলা। তো ওইভাবে করলে কিন্তু তোমার এখানে ডি এ ডিবি এর কলামটা চেঞ্জ হবে। ওইটা চেঞ্জ হলে তোমার এখানে 1 ডোন্ট কেয়ার বসার জায়গাটা চেঞ্জ হবে কে ম্যাপে, এবং ওই অনুযায়ী ডিফারেন্ট ইকুয়েশন আসবে, সো তোমার সার্কিটটাও ডিফারেন্ট হবে। বুঝছি? ইয়েস স্যার। হ্যাঁ, ইভেন তুমি যদি এটা চিন্তা করো যে এই এক্সটার্নাল ইনপুটটা তো স্যার এখানে রাইটে রাখছে, আমি যদি এক্সটার্নাল ইনপুটটা শুরুতে লিখতাম, যেমন এর আগে আপনি একটা প্রশ্ন সলভ করছেন যেটাতে কিনা ওই যে 3 বিট সিনক্রোনাস আপ ডাউন কাউন্টার ছিল, এখানে তো আপনি এক্সটার্নাল ইনপুটটা রাখছিলেন শুরুতে, তাহলে এখানে পরে রাখলেন কেন? তো এটাও আসলে কোনো বিষয় না, এটাও তুমি চাইলে এক্সটার্নাল ইনপুটটা এখানে না রেখে তুমি ফার্স্টে রাখতে পারতা, সেটা আসলে কোনো বিষয় না, ঠিক আছে? সো সেটার জন্য তোমার এই কে ম্যাপে চেঞ্জ হবে, ইকুয়েশন ডিফারেন্ট আসবে, কিন্তু করা যাবে না তা না, করা যাবে অবভিয়াসলি। তো তুমি চাইলে এক্সটার্নাল ইনপুটটাই শুরুতে রাখতে পারতা, শুরুতে রেখে ওইটা অনুযায়ী তুমি হচ্ছে কে ম্যাপ ডিজাইন করতে এন্ড এভরিথিং করতা। এক্সটার্নাল ইনপুটটা তুমি যদি শুরুতে রাখো, তখন তো তুমি আর এ বি এক্স এই সিকোয়েন্সে লিখতে পারবে না, তখন তোমার লিখতে হবে এক্স এ বি, ওইভাবে লেফটে থাকতো এক্স, রাইটে থাকতো এ বি। ওই অনুযায়ী তোমার ইকুয়েশনও চেঞ্জ হয়ে যেত তখন স্বাভাবিকভাবেই, ওই অনুযায়ী তোমার সার্কিটও চেঞ্জ হয়ে যেত, বাট লেখা যাবে, প্রথমেও লেখা যাবে এক্সটার্নাল ইনপুটটা, পরেও লেখা যাবে। আই প্রেফার পরে লিখা, ঠিক আছে, বাট ইটস আপ টু ইউ, তোমার উপর ডিপেন্ড করে তুমি কিভাবে লিখতেছো না লিখতেছো এটা। আচ্ছা, আর another thing, এখানে একটা স্পেশাল নোট আছে, ইউ মে নিড টু ইউজ মোর দেন ওয়ান এক্সটার্নাল ইনপুট ডিপেন্ডিং আপন দ্য কোয়েশ্চেন। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে ধরো এখানে জাস্ট ধরো বাই এনি চান্স এখানে 0-1 থেকে তো হচ্ছে তোমার একবার 1-0-তে যায়, আবার 0-1 থেকে আবার 0-0-তে যায়। এখন ধরো সাপোজ এরপরে যদি তোমার আরেকটা স্টেট থাকে, এই প্রশ্নের জন্য আসলে নাই, বাট আমি ধরে নিচ্ছি যে এরপরে আরেকটা স্টেট আছে, সাপোজ যে 0-1 থেকে 0-1 থেকে 1-1-এ যায় সাপোজ। তো এরকম যদি থাকে তাহলে খেয়াল করো 0-1 থেকে তাহলে 3 জায়গায় যাচ্ছে, একবার যাচ্ছে 1-0-তে, একবার যাচ্ছে 0-0-তে, একবার যাচ্ছে 1-1-এ। তো এরকম 3টা জায়গায় যদি যায়, 3টা জায়গায় যাওয়ার জন্য তো আমার আহ, এই ক্ষেত্রে এই
এক্সটার্নাল ইনপুটের চেঞ্জটা কি আসবে। মানে এখানে তো এক্সটার্নাল ইনপুট আনছিলাম যে আমার দুইটা জায়গায় যাচ্ছিল এটা কন্ট্রোল করার জন্য, সো একটা এক্সটার্নাল ইনপুট এনে জিরোর জন্য এক জায়গায় যাচ্ছিলাম, ওয়ানের জন্য এক জায়গায় যাচ্ছিলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যদি এরকম একটা জায়গায় দুইটা জায়গায় না গিয়ে যদি তিনটা জায়গায় যাইতো, একটা স্টেট থেকে যদি এরপরে তিনটা পসিবল জায়গায় আমি যেতে চাই, তাহলে সেটার জন্য এক্সটার্নাল ইনপুটের চেঞ্জটা কি আসবে। তখন কি আর এক বিট এক্সটার্নাল ইনপুট দিয়ে এটা কন্ট্রোল করা সম্ভব যে তিনটা ডিফারেন্ট জায়গায় যাওয়া। স্যার দুইটা লাগবে আমাদের। দুইটা লাগবে, কারণ একটা দিয়ে তো সম্ভব না, একটা দিয়ে তো আমার কম্বিনেশন আসে দুইটা কম্বিনেশন দিয়ে আমি দুই জায়গায় যেতে পারবো, তিন জায়গায় যাবো কেমনে। তো তখন আমি যদি আরেকটা ইনপুট নিয়ে আসি এখানে এক্স এর পাশে যদি আমি ওয়াই নিয়ে আসি, সো এক্স এর পাশে ওয়াই নিয়ে আসলে দেন এক্স আর ওয়াই মিলে হচ্ছে আমার টোটাল চারটা কম্বিনেশন হবে আর কি তখন, ঠিক আছে। সো ওই চারটা কম্বিনেশন দিয়ে কিন্তু আমি চাইলে আহ, এই তিনটা জায়গায় যেতে পারবো। যেমন চারটা কম্বিনেশন যখন হবে তখন 0 0 জন্য আমি এক জায়গায় যাব, 0 1 জন্য এক জায়গায় যাব, 1 0 জন্য এক জায়গায় যাব, আর লেটস সে 1 1 সেটা আর আমার কোনো কাজে আসতেছে না, ওইটার জন্য নেক্সট স্টেটে দিব হচ্ছে ডোন্ট কেয়ার। আমি কি কথাটা বুঝাতে পারছি কি বলছি। এখানে এক্স এর পাশে আমি আরেকটা এক্সটার্নাল ইনপুট নিব হুইচ ইজ ওয়াই, লেটস সে ওয়াই। দেন তাহলে এরকম এই প্রত্যেকটা পেয়ারের জন্যই আমার কিন্তু চারটা করে কম্বিনেশন আসতেছে, 0 0 0 1 1 0 1 1। তো যেগুলার থেকে শুধুমাত্র এক জায়গাতেই যাওয়া যায়, যেমন 0 0 থেকে শুধুমাত্র 0 1ই যায়, তো ওইটার ক্ষেত্রে কিন্তু আমার 0 0 থেকে এই যে 0 1 যখন যাবে, সরি 0 0 থেকে আমার ইনপুট কম্বিনেশন এক্সটার্নাল ইনপুট কম্বিনেশন 0 0 0 1 যাই থাকুক না কেন, সব ক্ষেত্রেই কিন্তু নেক্সট স্টেট 0 1ই হচ্ছে। কিন্তু যেখান থেকে তিনটা জায়গায় যাওয়া যায়, যেমন 0 1 থেকে 1 0 যাওয়া যায়, 0 0 যাওয়া যায়, আবার 1 1 যাওয়া যায়, এই ক্ষেত্রে আমি হচ্ছে 0 0 জন্য এক জায়গায় যাব, মানে এক্সটার্নাল ইনপুটের কম্বিনেশনের কথা বলতেছি, 0 0 জন্য এক জায়গায় যাব, 0 1 জন্য এক জায়গায় যাব, 1 0 জন্য এক জায়গায় যাব, আর 1 1টা হয়তো আমার কোনো কাজে আসতেছে না, সেক্ষেত্রে 1 1 ক্ষেত্রে নেক্সট স্টেটটা ডোন্ট কেয়ার দিয়ে দিব, আর নেক্সট স্টেট ডোন্ট কেয়ার দিলে ফ্লিপ ফ্লপের ইনপুটেও আসলে ডোন্ট কেয়ার বসবে, এটাই আর কি। স্যার ওইখানে যদি স্যার ডোন্ট কেয়ার না দিয়ে কোনো একটা দিতাম, অন্য কোনোটা রাইট, অন্য কোনো একটা স্টেট দিতা, ঠিক আছে। সো এটা তো এখন কথা হচ্ছে, হ্যাঁ স্যার আপনি তো এর আগে এরকম একটা প্রশ্ন সলভ করছেন যেখানে হচ্ছে এরকম ইনিশিয়াল স্টেট গেছেন, তখন তো আপনি ডোন্ট কেয়ার ইউজ করেন নাই, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারবো, আনসার হচ্ছে হ্যাঁ সেটাও ইউজ করতে পারবা। তবে এই যে এত ভেরিয়েশন, যে কেউ কেউ ডোন্ট কেয়ার ইউজ করতেছে, কেউ কেউ হচ্ছে অন্য কোনো একটা স্টেটে মুভ করতেছে, তাহলে এইটা তো এক একজনের আসলে এক এক রকম হয়ে যায়। এই জন্য মোস্ট অফ দ্য টাইমস দেখা যায় আমরা হচ্ছে এটা তোমাকে ডিফাইন করে দেই, মানে হচ্ছে আমরা বলে দেই প্রশ্নের মধ্যে যে যখন এমন সিচুয়েশন আসবে যেখান থেকে নেক্সট স্টেট কোনটা সেটা প্রশ্নে দেওয়া নাই, তখন সেই সব ক্ষেত্রে তুমি ইনিশিয়াল স্টেটে মুভ করো অথবা ডোন্ট কেয়ার ইউজ করো। এটা প্রশ্নে বলা থাকে যে ইউজ ডোন্ট কেয়ার হোয়ার রিকোয়ার্ড, এটার মানে হচ্ছে তুমি যাতে ডোন্ট কেয়ারটা ইউজ করো আর কি এটা। অথবা যদি ইনিশিয়াল স্টেটে মুভ করার কথা বলা থাকে বা নির্দিষ্ট অন্য কোনো স্টেটে মুভ করার কথা বলা থাকে, সেটা প্রশ্নে বলা থাকে আর কি। বিকজ না হলে হয়তো ক্লাসে 25 জন স্টুডেন্টের মধ্যে হয়তো 15 রকমের সলিউশন আসে, মানে এক একজন এক একভাবে হিসাব করে, ঠিক আছে, এক একজন এক একটার মতন করে লিখে। তো এটা অ্যাভয়েড করার জন্য আমরা সচরাচর ইউজুয়ালি মোরলেস মেনশন করে দেই আর কি, যে হ্যাঁ ইনিশিয়াল স্টেটে মুভ করো, অথবা অমুক স্টেটে মুভ করো, অথবা হচ্ছে ডোন্ট কেয়ার ইউজ করো। সো এইরকম আর কি এটা বলা থাকে। আর কারো কোনো কোশ্চেন? সো তাহলে কোশ্চেন যদি না থাকে তাহলে আসলে আমাদের এই লেকচারটা কিন্তু এই পর্যন্তই। সো আজকে যা যা পড়লাম আমরা এগুলা একদম 100% আগের দিনের জিনিসপত্রের সিমিলার। আগের দিন আমরা যখন স্টেট ডায়াগ্রাম টু সার্কিট ডায়াগ্রাম পড়ছি তখন যেভাবে পড়ছি ওই সেম টু সেম পদ্ধতিতেই হচ্ছে আজকে আমরা এইখানে সবগুলা প্রশ্ন সলভ করছি আর কি। এটাই কিন্তু এগুলা অনেকগুলা এক্সাম্পল আছে, সব ফ্লিপ ফ্লপ দিয়ে করা নাই, একটা করে ফ্লিপ ফ্লপ দিয়ে করা মাত্র। তুমি বাসায় প্র্যাকটিস করার সময় 2-3 রকমের ফ্লিপ ফ্লপ দিয়ে প্র্যাকটিস করবা অবভিয়াসলি। এই যে এই লাস্টের কোশ্চেনটার মতন একটা প্রশ্ন কিন্তু তোমার অ্যাসাইনমেন্টে দেওয়া আছে, সো ট্রাই টু সলভ দ্যাট। ওইরকম একটা প্রশ্ন কিন্তু তোমার অ্যাসাইনমেন্টে দেওয়া আছে, সো এটা সলভ করতে ট্রাই করো। কিন্তু হচ্ছে ওইটা হচ্ছে তোমার মানে গ্রেডেড কোশ্চেন না, মানে ওইটা আনগ্রেডেড, ওইটা তোমার অ্যাসাইনমেন্টে সাবমিট করতে হবে না, কিন্তু এটা তুমি নিজে যাতে সলভ করো আর কি সেটা বললাম। তো দিস ইজ ইম্পর্টেন্ট আর কি, এটাই। তো এই আর কি। তো এই চ্যাপ্টারের সবগুলা প্রশ্ন বিভিন্ন ফ্লিপ ফ্লপ দিয়ে প্র্যাকটিস করে নিজের এক্সপার্টাইজটা বাড়াইতে হবে আর কি। শুধু দেখে গেলে আসলে এটা পারাটা একটু ডিফিকাল্ট, কারণ এখানে আসলে টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, কোনটাতে কতটুকু টাইম লাগে না লাগে এন্ড এভরিথিং। সো একটু ওই দিকটাও খেয়াল করতে হবে। কারো কোনো কোশ্চেন?
স্যার ফ্লিপ ফ্লপের টেবিল গুলা মানে স্যার একটু কনফিউজিং হয়ে যায়, সবগুলো চার চার রকমের আলাদা আলাদা টেবিল তো। তো এটা কি স্যার এক্সামে কোনোভাবে কি অ্যাড করা যায় না, যে টেবিলটা দরকার আর কি? না, এটা আসলে অ্যাড করার যায় না, কারণ এক নম্বর হচ্ছে ওইভাবে দিলে ধরো আমাদের আলাদা একটা শিট প্রোভাইড করতে হবে তোমাকে, যে প্রত্যেকটা টেবিল মানে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের টেবিল হচ্ছে তোমাকে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এটা কারণ ধরো নাহলে প্রশ্ন দেওয়া আছে লেটস সে শুধু জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে সলভ করো, আমি যদি তোমাকে শুধু স্পেসিফিক্যালি জে কে ফ্লিপ ফ্লপের টেবিলটাই দিয়ে দিই, তো এটা কেমন হয়ে গেল না জিনিসটা আসলে? তো এটা আর কি, তো ওইটা আসলে আমরা এখানে করি না, যে আলাদা কোনো শিট প্রোভাইড করা বা সামথিং। আর এই ফ্লিপ ফ্লপের টেবিলটা আসলে মানে এটা কাইন্ড অফ তোমার পারার কথা আর কি, তুমি ওইটা পারো ভেবেই আমরা এই চ্যাপ্টারে আসতেছি। সো দ্যাটস ওয়াই আসলে এটা পরীক্ষায় দেওয়া থাকে না, কারণ ওইটা যদি পরীক্ষায় দেওয়া থাকেই তাহলে আসলে কিন্তু তোমার কাজ লিটারেলি আই গেস 30% কমে যাচ্ছে। আসলে কেন 30% কমে যাচ্ছে? কারণ আমরা তো যদি এক্সাইটেশন টেবিলটা তোমাকে দিয়েই দেই, তো এক্সাইটেশন টেবিল দিয়ে দিলে তো তুমি জাস্ট এক্সাইটেশন টেবিল দেখে দেখে এখানে ভ্যালুগুলো সব তুমি বসাই দিবা, ঠিক আছে? তখন তো আর তোমার নিজের থেকে কিছু চিন্তা ভাবনাও করতে হইতেছে না, নাথিং, নাথিং এট অল। তো তাহলে আসলে কোনো ডিফিকাল্টি লেভেলটাও মেনটেন হচ্ছে না একদম, এই কারণে এগুলো দেওয়া থাকে না। তো তোমার ৩ রকমের টেবিলের মধ্যে ট্রুথ টেবিল, ক্যারেক্টারিস্টিক টেবিল আর এক্সাইটেশন টেবিলের মধ্যে আসলে দেখবা যে ক্যারেক্টারিস্টিক টেবিলটা আসলে কোথাও কাজে আসতেছে না, আমার লাগতেছে ইদার ট্রুথ টেবিল অথবা এক্সাইটেশন টেবিল। তো ট্রুথ টেবিলটা আবার কোথায় লাগতেছে? ট্রুথ টেবিলটা লাগতেছে হচ্ছে শুধুমাত্র যখন আমরা সার্কিট ডায়াগ্রাম টু স্টেট ডায়াগ্রাম ডিজাইন করতেছি, তখন লাগতেছে হচ্ছে ট্রুথ টেবিল। আর এছাড়া স্টেট ডায়াগ্রাম টু সার্কিট ডায়াগ্রাম বা কাউন্টার আজকে যেসব পড়লাম আর কি, এগুলা কোনোটার ক্ষেত্রেই কিন্তু ট্রুথ টেবিল লাগতেছে না, আমাদের লাগতেছে হচ্ছে শুধুমাত্র এক্সাইটেশন টেবিল। সো আই থিঙ্ক যে আমরা তো এটা পড়ছি যে ট্রুথ টেবিল পারলে ট্রুথ টেবিল থেকে ক্যারেক্টারিস্টিক টেবিল পারা যায়, ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে এক্সাইটেশন টেবিল পারা যায়। তো বাট স্টিল তুমি যদি চাও তুমি হচ্ছে হয়তো ক্যারেক্টারিস্টিক টেবিলটা ইউ মাইট স্কিপ এ বিট, কারণ হচ্ছে যেহেতু ওইটা আমাদের কোথাও কাজে আসতেছে না আর কি। আর একান্তই যদি লাগে তুমি তো ট্রুথ টেবিল থেকে বের করতেই পারবা ক্যারেক্টারিস্টিক টেবিল, ওইভাবেই তো শেখানো হয়েছে আর কি, এটাই। তো আমার সাজেশন হচ্ছে ট্রুথ টেবিলগুলো যাতে খুব ভালোভাবে পড়া থাকে আর কি, কারণ অন্যগুলো তুমি ইনস্ট্যান্টলি মুখস্থ ধরলাম করতে পারলা না, কিন্তু হচ্ছে ট্রুথ টেবিল পারলে তুমি ট্রুথ টেবিল থেকে ক্যারেক্টারিস্টিক টেবিল পারবা আর ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে এক্সাইটেশন টেবিল পারবা। সো ওইখানে অনেক বড় একটা অ্যাডভান্টেজ আর কি, যদি ট্রুথ টেবিলটা ভালো মতন পারা যায়। এখন কারো যদি ট্রুথ টেবিলের নলেজেই না থাকে তাহলে আসলে সে অবভিয়াসলি বাকি জিনিসপত্র পারবে না, এটা আর কি। সো ট্রুথ টেবিল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেবিল, এটাই। বাট হ্যাঁ, প্রশ্ন আসলে এগুলা দেওয়া থাকে না, এগুলা নিজেদের থেকে পারতে হয় আর কি, এটাই। আর কারো কোনো স্যার প্রশ্ন? 260 এক্সামটা কবে হবে? 28 তারিখ স্যার। রুটিন কেন এখনো দেয় না সেটা আমি নিজেও বুঝতেছি না, বাট হচ্ছে 28 তারিখ, ঠিক আছে? সো 28 তারিখ হবে, 28 তারিখ হচ্ছে স্যাটারডে, মানে নেক্সট স্যাটারডে আর কি। তো 2টার থেকে মনে হয় আমাদেরকে রুটিন যেটা দিছে আর কি এখন পর্যন্ত, সো ওইটা ওইরকম, কিন্তু স্টুডেন্টদের সাথে এখনো মনে হয় রুটিন শেয়ার করে নাই, আমি শিওর না আসলে ওয়েবসাইটে আজকে দিছে কিনা, দেখো। স্যার প্র্যাকটিস করার তো সময়ই পাচ্ছি না তো। হ্যাঁ, প্র্যাকটিস করার সময়টা আসলে একটু কম, তো এই জন্য আসলে আমি অ্যাসাইনমেন্টের প্রশ্ন খুব কম দিছি, যাতে করে তুমি ওই অ্যাসাইনমেন্টের প্রশ্ন সলভ করতে যাতে তোমার কম সময় লাগে, যাতে তুমি বাসায় প্র্যাকটিসের সময় পাও আর কি। তো এর মধ্যে যতটুকু পাওয়া যায় আর কি, আগের লেকচারগুলো তো, এর আগের লেকচারটার উপর তো কুইজ হইলো, মানে এনকোডার ডিকোডার চ্যাপ্টারটার উপর তো কুইজ হয়েছে, তো এটা তো যারা কুইজ দিচ্ছে তাদের আসলে ওই সময় প্র্যাকটিস হয়ে গেছে। আর অ্যাডার সাবজেক্টারে আসলে ওরকম প্র্যাকটিস করার মতন সিগনিফিক্যান্ট মানে ওরকম কোনো প্রশ্ন নাই আসলে, ওটা খুব ইজি একটা চ্যাপ্টার আর কি, তোমার মনে হয় ওইটা তো প্র্যাকটিস করার মতন কিছু নাইও। তো মেইনলি প্র্যাকটিস ম্যাটেরিয়ালটা হচ্ছে এই লাস্টের এই লেকচারটা আর কি, কারণ এর আগের লেকচারটাতে তো হচ্ছে ফ্লিপ ফ্লপের বেসিকগুলা, ওইগুলার থেকে আসলে পরীক্ষায় ডাইরেক্টলি প্রশ্ন আসে না, যেটা আগেও বলছি আমি, যে ওইগুলার টেবিলগুলা ইউজ করতে হচ্ছে আমাদের এই লেকচারে এসে। সো এইখান থেকেই মেইনলি প্রশ্নগুলো আসে আর কি ম্যাক্সিমাম টাইম। সো এই লেকচারটাতেই হচ্ছে মেইনলি আমার প্র্যাকটিস ম্যাটেরিয়াল আর কি। তো আমি বলবো না যে তোমার প্রত্যেকটা প্রশ্নই তুমি 4 রকম ফ্লিপ ফ্লপ দিয়ে প্র্যাকটিস করো, কারণ ধরো এই প্রশ্নটা তুমি যদি এখানে শুধু ডি ফ্লিপ ফ্লপ দিয়ে আছে, তুমি যদি এটা জে কে টি এস আর সবগুলো দিয়ে প্র্যাকটিস করো, এরকম প্রত্যেকটা প্রশ্নই তুমি যদি 4 রকম ফ্লিপ ফ্লপ দিয়ে প্র্যাকটিস করো, ওইটা আবার অনেক বেশি সময় লেগে যাবে, তো ওইটার দরকার নাই, ঠিক আছে? তুমি হচ্ছে এইটা ধরো এস আর দিয়ে প্র্যাকটিস করলা, এর পরেরটা ধরলাম জে কে দিয়ে প্র্যাকটিস করলা, তারপরেরটা ধরলাম টি দিয়ে আছে, ওইটা হয়তো ডি দিয়ে প্র্যাকটিস করলা। তো এরকম আর কি, এক একটা এক এক রকম ফ্লিপ ফ্লপ দিয়ে প্র্যাকটিস করো, যাতে তোমার ইভেনচুয়ালি সবগুলাই প্র্যাকটিস হয়ে যায় আর কি, টার্গেটটা হচ্ছে এরকম থাকা উচিত। আর এগুলো আসলে টেবিলগুলো যদি তুমি পারো তাহলে আসলে এই চ্যাপ্টারের কোনো প্রশ্নে
সচরাচর ভুল হয় না। এই চ্যাপ্টারের প্রশ্ন তো আসলে খুব ইজি, অ্যাজ লং এজ তুমি টেবিলগুলো পারতেছো, ট্রুথ টেবিল, এক্সাইটেশন টেবিল, এগুলো তুমি যদি ঠিক মতন পারো, তাহলে আসলে তোমার এই চ্যাপ্টারের সবকিছু এই টেবিল দেখে দেখেই আসলে লিখতে হয়, ঠিক আছে। আর কে ম্যাপের নলেজ তো তোমার মিড টার্মের নলেজ, সো এইটুকু আসলে ভেরি ইজি আর কি, এত ডিফিকাল্ট না, বাট স্যার এগুলা থেকে প্র্যাকটিস কি করতে হবে। সিনারিও বেসড কোনো সিনারিও কোশ্চেন বেস কোনো প্রশ্ন আসবে না। আর অ্যাডারের স্লাইড থেকে কি কোনো কোশ্চেন হবে ফুল? হ্যাঁ, মানে আর কোশ্চেন তো হবেই, কোশ্চেন হবে না কেন, চ্যাপ্টারই তো আছে মাত্র 4টা। তোমরা এর চ্যাপ্টারে পড়ছো না, ওই যে ভোটিং সিস্টেম পড়ছো, তারপরে হচ্ছে অ্যাডার সাবট্রেক্টর ডিজাইন কিভাবে করে ওইগুলা পড়ছো, তারপর হচ্ছে আই থিঙ্ক প্যারালেল অ্যাডার দিয়ে একটা বিসিডি টু এক্সএস3 কোড কনভার্টার ডিজাইন করার কথা ছিল, ওইটা পড়ছো। এরকম যেসব প্রশ্ন আছে আর কি স্লাইডে, মোরলেস ওই রকম হালকা পাতলা ঘোরানো থাকতে পারে, কিছু লজিক্যাল জিনিসপত্র দেওয়া থাকতে পারে প্রশ্নে, যে হ্যাঁ এমন ভাবে অ্যাডারটা ডিজাইন করো যাতে এই অমুক কাজ করা যায় বা সামথিং, এরকমও হইতে পারে, ঠিক আছে। সো হচ্ছে এই আর কি। আর একটা অপশন থাকবে ফাইনালে, সো তুমি একটা প্রশ্ন বাদ দেওয়ার সুযোগ পাবা, বাট ওইটা আসলে বলার উপায় নেই আর কি, যে কোন মানে প্রত্যেকটার থেকে একটা একটা করে প্রশ্ন হবে নাকি একটা করে সেট হবে নাকি, এটা বলার উপায় নেই আর কি। মানে পরীক্ষা যদি 4টা প্রশ্ন থাকে, 4 চ্যাপ্টার থেকে 4টা প্রশ্ন, এইভাবে বলা সম্ভব না, একটার সাথে একটা মিক্স আপ থাকে আর কি, সো এটা আগের থেকে ওইভাবে বলাটা ডিফিকাল্ট। আর কারো কোনো কোশ্চেন? সো আজকে তো আগের থেকেই ডিক্লেয়ার করে দিছিল, বাট আজকে আসলে আমি বাইরে বের হয়ে দেখছি, আমার মনে হয়নি যে আসলে এত মানে এত গরম আর কি, গরম মাসের রেগুলার যেটা ওইটাই। তো যাই হোক, তো আমি আসলে যাই না যে মঙ্গলবারের ক্লাস, তো হিসাব অনুযায়ী ভার্সিটিতেই হওয়ার কথা। তোমাদের কুইজের মার্ক দিয়ে দিছি, সেটা দেখছো? কুইজের মার্কগুলো দেখছো সবাই? Yes, sir. আচ্ছা, তো কুইজের মার্কে আমি এখন বলে রাখি, কারণ হচ্ছে বাই এনি চান্স মঙ্গলবার যদি আর কথাবার্তা না হয় আর কি, তো কুইজের মঙ্গলবার যদি ক্লাস হয় তাহলে তুমি খাতা দেখাই দিব মঙ্গলবারে ক্লাসের মধ্যে, কোনো সমস্যা নাই। তো কয়েকজনের মার্ক একটু কম আসছে কিছু কিছু ক্ষেত্রে, সেটা কেন, মানে ইউজুয়াল ভুল যেগুলো সেগুলো তো বাদ, সেগুলো না, যেগুলা তুমি আসলে এক্সট্রা ভুল করছো মনে হয়েছে আমার কাছে, সেটা একটু বলি। সেটা হচ্ছে, আমি কিন্তু ক্লাসে পড়ানোর সময় বারবার বলছি, মাল্টিপ্লেক্সার যখন আঁকবা ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য সিলেক্টরস, ঠিক আছে। তুমি প্রশ্নে ধরো দেওয়া আছে হচ্ছে এবিসিডি, তুমি সিলেক্টর বসে হচ্ছে S2 S1 S0 দিয়ে, তাহলে তো তুমি প্রশ্ন মেনটেন করতেছো না, ঠিক আছে। তুমি তোমার মতন করে সিলেক্টর বসাচ্ছ, তাহলে তো এটা হইলো না, ঠিক আছে। এটা এক নাম্বার। সেকেন্ড হচ্ছে, তুমি ধরলাম বসাইছো S2 S1 S0, যেটাতে প্রশ্নে দেওয়া নাই সেটাতে তুমি S2 S1 S0 বসাইছো বা এবিসিডি বসাইছো, কিন্তু সেটাতে তুমি কোনটা এমএসবি আর কোনটা এলএসবি সেটা মেনশন করো নাই। তো কোনটা এমএসবি আর কোনটা এলএসবি মেনশন না করলে তোমার আমি বুঝছি যে তুমি ঠিক চিন্তা ভাবনা করেই বসাইছো যে হ্যাঁ এইখানেই এ বসবে ওইখানেই বি বসবে, তুমি এ চিন্তা করে বসাইছো যে এ ইজ এর এমএসবি, বাট তোমার পরীক্ষার খাতায় এটা কোথাও লেখা নাই। সো আমি যদি বুঝিও তারপরেও কিন্তু আমি তোমার মার্ক দিতে পারতেছি না, কারণ হচ্ছে তোমার পরীক্ষার খাতায় জিনিসটা মেনশন নাই যে এ ইজ এমএসবি নাকি ডি ইজ এমএসবি। সো আমি তো উল্টা দিকেও ধরতে পারি যে তুমি ওইটা হয়তো ডি এমএসবি ধরে তুমি জিনিসটা ড্র করছো। সো এইসব ক্ষেত্রে সবারই হচ্ছে 2 মার্ক 2.5 মার্ক করে কাটা গেছে, কারণ সিলেক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিলেক্টরে তুমি যদি এমএসবি এলএসবি মেনশন করে না দাও, তাহলে কিন্তু আমি কোন দিক থেকে ভ্যালু হিসাব করব সেটাই পরে ওলট পালট হয়ে যায়, ঠিক আছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেনশন এমএসবি এলএসবি ইন কেস অফ সিলেক্টরস। তোমরা ইনপুট আউটপুটের ক্ষেত্রে সিলেক্টর দিছো আমি দেখছি, কিন্তু মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে ইনপুটের উপর কিন্তু আসলে ওইভাবে কিছু ম্যাটার করতেছে না, ইভেনচুয়ালি সিলেক্টরের উপর ম্যাটার করতেছে, যে সিলেক্টরে ভ্যালু যেভাবে দিব ওইটার থেকে হচ্ছে ইনপুটটা সিলেক্ট হয়। সো তোমার সিলেক্টরের সাইডে অবভিয়াসলি তোমার এমএসবি এলএসবি গুলা ঠিকঠাক মতন মেনশন করতে হবে ফাইনালের ক্ষেত্রে, যাতে এই ভুলটা না হয় আর কি। এটাই মেইন ভুল হিসেবে আমি দেখছি আর কি। আর অনেক প্রশ্ন অনেক ইজি ছিল আসলে, ঠিক আছে, যে স্লাইডের প্রশ্ন ডাইরেক্ট দিছি যে এনকোডার ডিকোডার দিয়ে ফুল এডার ডিজাইন করে দাও, তো এটা আসলে অনেকেই ভুল করে রাখছো, এটা আসলে খুবই আনফরচুনেট, এটা ভুল করার মতন কোনো প্রশ্নই না, এটা স্লাইডের একদম ডাইরেক্ট প্রশ্ন, কোনো চেঞ্জ নাই, কিচ্ছু নাই, ঠিক আছে। সো এটা আসলে পারা উচিত ছিল আর কি। তো এটা না পারা মানে হচ্ছে স্লাইডের জিনিসগুলো ভালো মতন পড়া হয় নাই। তো এরকম করলে আসলে কিন্তু নাম্বার ভালো আসবে না। স্লাইডের জিনিসগুলো অবভিয়াসলি তোমাকে ভালো মতন পড়তে হবে। আমরা তো তোমাকে হাজার হাজার লাখ লাখ কন্টেন্ট দিচ্ছি না, ঠিক আছে। স্লাইডগুলো পড়ো, অ্যাসাইনমেন্টগুলো তো করছোই, সব সময় অ্যাসাইনমেন্ট তো জমা দিছো, তার মানে করছো, ঠিক আছে। সো মানে দিস শুড বি এনাফ আর কি, ঠিক আছে। এটা আমরা তো বলতেছি না যে ইন্টারনেট থেকে তুমি হাজার হাজার প্রশ্ন বাইর করে পড়ো, ওই তোমাকে প্র্যাকটিস প্রবলেম আমরা যেসব প্রশ্ন দিছি এগুলো মোটামুটি মোরলেস ওই স্লাইডের প্রশ্ন আর অ্যাসাইনমেন্টের প্রশ্নের ভেরিয়েশন, হয়তো ওইখানে দেখবা তুমি আমি টি ফ্লিপ ফ্লপ দিয়ে
সলভ করতে না বলে তোমাকে এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে সলভ করতে বলছি, এইটাই, আর তো কোনো ভেরিয়েশন নাই। এগুলো তো তোমাকে আমি এমনিতেও প্র্যাকটিস করতে বলতেছি। তো একটু আসলে স্লাইডের দিকে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে আর কি, তাহলে আসলে আশা করি যেসব ভুল হয়েছে সেগুলো আর হবে না। তো কুইজের মার্ক যে তোমাদের আপলোড করছে এখানে কিন্তু বেস্ট 2 আউট অফ 4 ওই মার্কটাও দেওয়া আছে। অ্যাসাইনমেন্ট তো 3টার মার্ক, এসটি তো মনে হয় 2টার মার্ক দেখাইছে, 3টার মার্ক দেখাইছে কিনা আমি শিওর না, 3 নাম্বারটা না দেখাইলে হয়তো দেখাই দিবে। আমি বলবো যে ফাইনালের আগে তোমাদের 4টা অ্যাসাইনমেন্টের মার্কই তোমাদেরকে দেখানো হয়ে যায় আর কি। আর এই উইক চলে গেলে তোমরা তো ল্যাবও শেষ হয়ে যাবে ততদিনে, সো হচ্ছে ল্যাবের মার্কটাও আপডেটেড পেয়ে যাবে আর কি এভরিথিং। সো বেসিক্যালি শুধু ফাইনালের অংশটা বাদ থাকবে। কারো কোনো প্রশ্ন? সো প্রশ্ন না থাকলে তাহলে আমাদের নেক্সট ডে যে ক্লাস, নেক্সট ডে ক্লাসের সময় হচ্ছে আমি খাতা দেখাই দিব, যদি হচ্ছে ক্লাস ভার্সিটিতে হয় আর কি, আমি এক্সপেক্টিং যে হবে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমি খাতা ভার্সিটিতে দেখাই দিব। আর প্লাস আরও কোনো কোশ্চেন যদি থাকে নিয়ে আসবা, ঠিক আছে? এনি কাইন্ড অফ কোশ্চেন্স, কনফিউশন যা যা আছে নেক্সট ডেতে ক্লাসে নিয়ে আসতে হবে। ফাইনালের আগে লাস্ট ক্লাস আমাদের, সো যত ধরনের কনফিউশন যে কোনো চ্যাপ্টারে, ফাইনালের যে কোনো চ্যাপ্টারে যদি কোনো প্রশ্ন থাকে, এনি কনফিউশন, তাহলে একটু নিয়ে আসবা কষ্ট করে। সো অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। ওকে, রনক কর্মকার, মুমতাহিন মাহমুদ, ইয়েস স্যার। এসকে তাজরিয়ান মুন্তাসির, প্রেজেন্ট স্যার। নাইমুন্নির, প্রেজেন্ট স্যার। আচ্ছা, জাস্ট এ মোমেন্ট। ওকে, মুতাসিম ফুয়াদ ইফতি, ইনকান বিন ইরশাদ রাফি, আব্দুল্লাহ আল নোমান। আচ্ছা, যার অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে সে চলে যেতে পারো। মোহাম্মদ সাদমান মোর্শেদ, ইয়েস স্যার। মোহাম্মদ উল্লাহিল মাহি, প্রেজেন্ট স্যার। ফয়সাল মোহাম্মদ আবির, নাফিস আহমেদ শুভ্র, ইয়েস স্যার। সামিউল হক বন্ধন, ইয়েস স্যার। মোহাম্মদ সামির, ইয়েস স্যার। শারিকা সেলিম, প্রেজেন্ট স্যার। আফসান আক্তার মিম, ইরতিজা তাসনিমা, প্রেজেন্ট স্যার। খন্দকার মাহাদিউল ইসলাম, ইয়েস স্যার। এস এম আবাবিল ইসলাম, ইয়েস স্যার। প্রীতম চক্রবর্তী, আদিত্য দাশগুপ্তা, জয়নুল আবেদিন মিয়া, প্রেজেন্ট স্যার। রিহানা কিবরিয়া রিহা, মেহেদি হাসান, ইয়েস স্যার। নাফিউর রহমান আফনান, প্রেজেন্ট স্যার। ফাতিহা ই নূর। আচ্ছা, আদিত্য প্রেজেন্ট দেওয়া হয় নাই, প্রেজেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, স্যার হ্যাঁ কে? স্যার স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন বলো। আচ্ছা স্যার, আমাদের যে ফ্লিপ ফ্লপের কোশ্চেনে ধরে একটা সার্কিট দিয়ে রাখছে, তো সার্কিটের ভিতরে 3টা ইনপুট যাচ্ছে, হ্যাঁ, এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস হচ্ছে গিয়ে এক্স প্রাইম। হ্যাঁ, যখন আমি হচ্ছে এটা কিসের কথা বলতেছো, মানে কোন ধরনের সার্কিট, কোন প্রশ্ন? ওই যে স্যার লাস্ট ক্লাসে যে আমরা করলাম না, স্টেট ডায়াগ্রামে হচ্ছে গিয়ে শিফট করতে হয় সার্কিট ডায়াগ্রাম থেকে। জি, হ্যাঁ, সো ওই প্র্যাকটিস প্রবলেমের আর কি, আপনি যে প্রোভাইড করেছিলেন স্লাইডে, ওইখানের একটা কোয়েশ্চেন। হ্যাঁ, আচ্ছা, এরকম। হ্যাঁ, তো সাপোজ এসআর ওইটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, জে কে ফ্লিপ ফ্লপ ছিল, তো জে এ তে এরকম একটা জিনিস ইনপুট যাচ্ছে যে এ প্রাইম প্লাস বি প্রাইম হ্যাঁ, প্লাস হচ্ছে হতে গিয়ে পারে। এক্স প্রাইম। হুম, সো এখন আমরা যখন টেবিলটা বানাচ্ছি, ইনপুট তো 3টা যাচ্ছে, তো আমি যখন যোগ করতেছি, সাপোজ ধরেন যে এ তে 0 আছে, বি তেও 0 আছে, এক্স হচ্ছে গিয়ে আপনার 1 আছে, হ্যাঁ। হ্যাঁ, এখন এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস এক্স প্রাইম যখন আমি করতেছি, তাহলে তো 1 প্লাস 1 প্লাস 0 হয়ে যাচ্ছে না? হ্যাঁ। তো স্যার ইন দ্যাট কেস আমার যোগফল তো হচ্ছে গিয়ে মানে সাম আসতেছে হচ্ছে 0 আর ক্যারি আসতেছে 1, তাহলে তো আমি হচ্ছে খালি সামটা নিয়ে কাজ করব। না না, সাম জিরো মানে কি? এইখানে তুমি সাম পাইতেছো কোত্থেকে? এটা তো তোমার অ্যারিথমেটিক অপারেশন করতেছো না তুমি। এ প্লাস বি প্লাস যে বলতেছো, এটা কি এ প্লাস বি প্লাস নাকি এ অর বি অর সি? স্যার প্লাসই তো ছিল না। বুঝি নাই, প্লাস কেন স্যার থাকবে এইখানে? কি তুমি প্লাস করে লিখছো একটাও? এই যে তুমি না এগুলাতে স্যার, লিখছো। সার্কিটটাতে যে জে এর সার্কিট, এই যে এরকমই ইকুয়েশনটাতে। হ্যাঁ, এরকম কোশ্চেন তো আমি বুঝলাম, তুমি আমার এটা বলো। ধরো যে সাপোজ এইখানেই ধরো এরকম আসছে, লেটস সে যে এ প্লাস বি, ঠিক আছে? ধরো যে এ ইকুয়ালস টু আসছে হচ্ছে এ প্লাস বি সাপোজ। তো এইটা কি এ প্লাস বি? এটা তো অ্যাডিশন না, ইটস নট অ্যাডিশন। এটা কি কোথাও বলা আছে এখানে যে এটাকে অ্যাডিশন হিসেবে কনসিডার করো? না, এখন অর গেট দিয়ে যদি যায় তাইলে হ্যাঁ, অর, এটা অর গেট, তো তুমি অর দিয়ে লিখবা।
এটা তো অর, এ আর বি এর ভ্যালুটা তুমি অর করবা, এ এর যদি 0 হয় বি যদি 1 হয় তাহলে 0 আর 1 তুমি অর করবা, তুমি অ্যাড কেন করবা? স্যার আমি ভুলে বলছি, মানে অরই যদি করতে চাই আর কি, যে হ্যাঁ 1 অর তারপর হচ্ছে 0, তখন হ্যাঁ, কত স্যার হবে এটার বলো? এখানে সামার ক্যারি আসবে কোত্থেকে? 1 অর 0 যদি হয় এটা তো ইভেনচুয়ালি 1 আসবে আউটপুট, বুঝো নাই? 1 এর সাথে 1 অর করতেছো, ওইটার সাথে 0 অর করতেছো, কি আসবে? সাথে 1 বুঝতেছি না আসবে। কথা। হ্যাঁ 1 আসবে, হ্যাঁ, তাইলে তাহলে তো এখানে কোনো কনফিউশনই নাই। মানে 1 এর সাথে 0 অর করবো, আবার 0 1 এর সাথে আবার 0 অর করবো, এরকম? কেন, তুমি কি 3টা জিনিস কখনো এর আগে অর করো নাই? হ্যাঁ। তাহলে মানে ইটস জাস্ট সিম্পল অর অপারেশন। তুমি 1 এর সাথে ধরলাম তুমি 0 অর করতেছো, তাহলে রেজাল্ট কি আসবে? 1 1। ওইটার সাথে যদি আবার এরপরে 1 অর করো, কি আসবে রেজাল্ট? 1, শেষ। এইভাবে তো তুমি চাইলে 100টা নাম্বারও, মানে 100টা ভ্যালু তুমি অর করতে পারো, তাই না? আমি স্যার অর হচ্ছে যোগ করে করে চিন্তা করতেছিলাম, না তো না, এই অর কেন যোগ করে চিন্তা করবা? এখানেই তো ভুল করতেছো। তোমাদের মিডের প্রশ্ন যেটা ছিল ভাবতেছো, ওইটাতে কিন্তু আমরা লিখে দিছিলাম যে ওইটা কিন্তু অ্যাডিশন, ওইটা অ্যাডিশন অপারেশন। এইখানে তো এগুলা কোনোটাই অ্যাডিশন অপারেশন না, এগুলা তো সব অ্যান্ড অর, মানে ইউনারি অপারেশন আর কি বেসিক্যালি, ঠিক আছে? এগুলো কোনোটাই অ্যারিথমেটিক অপারেশন না। ওইটা মিডের কেমেপে যেটা ছিল ওইখানে আমরা লিখে দিছিলাম যে ওইটা অ্যাডিশন অপারেশন, এই কারণে তুমি অ্যাড করছো, সাম ক্যারির ব্যাপারটা আসছে এইখানে। আর এছাড়া অন্যান্য যত জায়গায় আমরা যত ক্যালকুলেশন করি, ল্যাবে যে তুমি সার্কিট বানাও, ওইগুলা কি তুমি যোগ করো? ওইগুলো তুমি যোগ করো না। এ প্লাস বি থাকলে তো তুমি এটাকে অর গেটে কানেক্ট করো, তাই না? বুঝতে পারছি। ঠিক আছে। আর স্যার আরেকটা কোয়েশ্চেন জি। ছিল, সাপোজ হচ্ছে কি আমাদের যখন আমরা এসআর ফ্লিপ ফ্লপে যে নট ইউজ যখন থাকে স্যার, এরকম যদি আসে করার সময়, তখন হ্যাঁ, আমি মানে স্টেট ডায়াগ্রামটা কিভাবে ড্র করব? নটের ক্ষেত্রে মানে এটা কি শুধু এসআর ফ্লিপ ফ্লপেরই কোশ্চেন, মানে নাকি যে কোনো ফ্লিপ ফ্লপের ক্ষেত্রেই যে বলতেছো? কোনো এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আর কি, কারণ হচ্ছে কত 0 0 নট ইউজ লেখা, ও 0 আচ্ছা, 0 ওই নট ইউজ। যেটা নট ইউজ থাকে সেটার হ্যাঁ জন্য বলতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার ক্ষেত্রে মানে এই প্রশ্নের ক্ষেত্রে বলতেছো রাইট, যে সার্কিট থেকে স্টেট হ্যাঁ ডায়াগ্রামে যখন যাই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সো তখন তো ওইটার ক্ষেত্রে তুমি এখানে কিছু লিখতে পারতেছো না, তখন তুমি ওইটার ক্ষেত্রে ওই নট ইউজডই লিখে দিবা, তাইলেই হবে। মানে আমার তাহলে সার্কিট ডায়াগ্রামে ওটা কোনো শো করার কিছু নাই। না, সার্কিট ডায়াগ্রামের ওইটা শো করতে হবে না। ওকে, আর কোনো প্রশ্ন কারো? ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।